আচ্ছা, লাস্ট দিন আমি ড্যানিয়েল সেল কমপ্লিট করিয়েছিলাম, রাইট? ড্যানিয়েল সেলের যে রিয়াকশানটা এসেছিলো সেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। কি এসেছিলো? জিঙ্ক। জিঙ্ক থেকে তৈরি হচ্ছিল ওখানে জিঙ্ক টু প্লাস প্লাস টু ইলেকট্রন। এটা ছিল আমাদের অ্যানোড রিয়াকশন। অ্যানোডে আমরা জানি অক্সিডেশন হয়, তাই এটা হচ্ছে আমাদের অ্যানোড রিয়াকশন। আর ক্যাথোড রিয়াকশনটা কী ছিল? ক্যাথোডে রিডাকশন হয়, তাই কপার টু প্লাস প্লাস টু ইলেকট্রন থেকে তৈরি হচ্ছিল কপার। দুটোকে কম্বাইন করে আমরা কি পেয়েছিলাম? টু ইলেকট্রন কেটে গেছিলো, তাই জিঙ্ক প্লাস কপার টু প্লাস থেকে তৈরি হচ্ছে জিঙ্ক টু প্লাস প্লাস কপার। সো দিস ইজ দ্য ফুল সেল রিয়াকশন, দিস ইজ দ্য ফুল সেল রিয়াকশন ফর ড্যানিয়েল সেল, রাইট? তো একটা কথা এখান থেকে আমি বলেছিলাম যে হোয়াট ইজ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন? দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন ওয়াজ ইট ওয়াজ লাইক, বলেছিলাম যে অ্যানোডটাকে লেফটে লিখতে হয় জিঙ্ক, আর ক্যাথোডটাকে রাইটেই লিখতে হবে তোমাকে, ঠিক আছে? এখন অ্যানোডে হচ্ছে অক্সিডেশন হয়, তো অক্সিডেশন লেখার নিয়মটা হচ্ছে মেটালটাকে আগে লিখতে হবে, এটাকে বলে ফেস বাউন্ডারি। ফেস বাউন্ডারি দিয়ে সলিউশনটাকে তারপরে লিখতে হবে, ঠিক আছে? যখন মেটালটা আগে থাকে সলিউশনটা পরে থাকে, তার মানেই হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করছে অক্সিডেশন, আর অ্যানোডে তো অক্সিডেশনই হচ্ছে। তারপরে কপার সালফেট সলিউশনটা আগে লিখলাম আর মেটালটা পরে লিখলাম। কেন? তার কারণ হচ্ছে এখানে কপার সালফেট সলিউশনটা আগে রয়েছে, কপারটা পরে রয়েছে, মানে আমরা বুঝে যাচ্ছি এটা রিডাকশান হচ্ছে, এটাই নিয়ম। আর জিঙ্ক সালফেট আর কপার সালফেটের মধ্যে আমি এখন দুখানা প্যারালাল লাইনটা ড্র করব। এটা কি? এটা রিপ্রেজেন্ট করছে সল্ট ব্রিজ। সো ইট ওয়াজ দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ ড্যানিয়েল সেল, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলিনি আগের দিন সেটা হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন আরেক রকমেরও হয়, মানে একই জিনিস, বাট দ্য ফ্যাক্ট ইজ এই যে জিঙ্ক সালফেট সলিউশনটা বা এই যে কপার সালফেট সলিউশনটা, এই সালফেট পার্টটা কি আমাদের জন্য জরুরি ছিল, নাকি জিঙ্ক সালফেটের মধ্যে থাকা জিঙ্ক টু প্লাস আয়নটা আমাদের জন্য জরুরি ছিল? অবভিয়াসলি এটা। সেরকমভাবে কপার সালফেট সলিউশনের মধ্যে থাকা কপার টু প্লাস আয়নটা বেশি জরুরি ছিল। খুব ভালো কথা। সেই জন্য দের ইজ অ্যানাদার ওয়ে টু রিপ্রেজেন্ট দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ জিঙ্ক মেটালটা আগে লিখবে, আর ফেস বাউন্ডারি দিয়ে সলিউশনটা যেটা আছে পুরো সলিউশনটা লেখার দরকার নেই, জাস্ট মেটালের আয়নটাকে লিখে দাও, মানে জিঙ্ক টু প্লাস ডাবল প্যারাল লাইন, কপার সালফেট থেকে লেখো কপার টু প্লাস ফেস বাউন্ডারি কপার। সো দ্যাটস দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ গ্যালভানিক সেল, ঠিক আছে? আই মিন ড্যানিয়েল সেল। লিখে ফেলো। ঠিক আছে? আচ্ছা, মুসলাম আমি। আজকে আমরা একটা নতুন সেল শিখবো, বাট দ্যাট ইজ অলসো গ্যালভানিক সেল। গ্যালভানিক সেলের কাজ আমি কি বলেছিলাম? কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা, তাই তো? তো নেক্সট লেখো সিম্পল ভোল্টেইক সেল। সিম্পল ভোল্টেইক সেল। সিম্পল ভোল্টেইক সেল, ঠিক আছে? বুঝবে জিনিসটা। একটা বিকার যার মধ্যে দুটো মেটাল রড রয়েছে, যার মধ্যে দুখানা মেটাল রড রয়েছে। এইটা আর এইটা।
এটা কি? এটাকে বলা হয় কি, তাই তো? আর দিস ইজ গ্যালভানোমিটার। দেখো ঠিক আগেরটার মতোই কনফিগারেশন, বাট ডিফারেন্সটা কোথায়? আগেরটায় দুটো ডিফারেন্ট রড ছিল, জিঙ্ক অ্যান্ড কপার। এখানেও দুটো ডিফারেন্ট রডই আছে, জিঙ্ক অ্যান্ড কপার রড। এটা জিঙ্ক, এটা জিঙ্ক রড, আর এটা কপার রড। বাট প্রবলেমটা কোথায়? আগে দুখানা রডকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশনে চুবিয়েছিলাম। জিঙ্ককে ইমার্স করেছিলাম জিঙ্ক সালফেটের মধ্যে, কপারকে ইমার্স করেছিলাম কপার সালফেটের মধ্যে। আজকে কি করছি? আজকে দুটোকেই নিয়ে একটাই ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে ইমার্স করছি, হুইচ ইজ ডাইলিউট H2SO4। ডাইলিউট H2SO4। বাহ, খুব ভালো কথা। ডাইলিউট H2SO4 এর মধ্যে আমরা ডিজলভ করেছি এটাকে। তার মধ্যে একটা জিঙ্ক, একটা কপার। ঠিক আছে, ছবিটা এবার আঁকো, তারপরে কনস্ট্রাকশনটা লিখবো আমরা। কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল লিখবো। ছবিটা আঁকো। তাহলে ডিফারেন্সটা এখানে কোথায় বলো তো? ডিফারেন্সটা এটাই যে দুখানা সেপারেট কম্পার্টমেন্ট বানানো হয়নি, একটা কন্টেনারের মধ্যেই কাজটা হচ্ছে। ডাইলিউট H2SO4, তার মধ্যে জিঙ্ক অ্যান্ড কপার রডকে রাখা হলো। তারপর জিঙ্ক রড আর কপার রডের মধ্যে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করা হয়েছে, ওয়্যারের মধ্যে একটা কি আছে আর একটা গ্যালভানোমিটার আছে। ঠিক আছে? এবার হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে সল্ট ব্রিজ লাগবে না। সল্ট ব্রিজটা কেন লেগেছিল আগের দিন? ইলেকট্রোলাইটিক সলিউশনগুলোকে কানেক্ট করার জন্য। তো ইলেকট্রোলাইটিক সলিউশন তো এখানে আলাদা নেই, একটাই তো আছে H2SO4, তাহলে আবার আলাদা করে কানেক্ট করবে কি? দ্য সার্কিট ইজ অলরেডি ফিজিক্যালি কমপ্লিট। কীভাবে? এই যে it is already physically complete. There is no other way. I mean, no other way is required. হয়ে গেছে ছবিটা আঁকা? বলছি তাহলে, লেখো। A simple voltaic cell is formed. A simple voltaic cell is formed when two different metal rods, when two different metal rods, bracket zinc and copper, are dipped partially in an electrolyte, partially in an electrolyte. Bracket dilute H2SO4, dilute H2SO4. The rods are separated from each other. The rods are separated from each other. The rods are separated from each other and are connected by and are connected by a metal wire, connected by a metal wire through a switch, through a switch. When the switch is closed, when the switch is closed, zinc atoms in zinc rod, zinc atoms in zinc rod undergo oxidation. Zinc atoms in zinc rod undergo oxidation, comma. ওকে ওকে, ওয়েন একটু দাঁড়িয়ে যাও এবার, আগে বুঝিয়ে নিই তারপর লেখাচ্ছি, ঠিক আছে? দাঁড়িয়ে যাও। তাহলে কনস্ট্রাকশনটা বোঝা গেল তো?
কী হচ্ছে তাহলে সিম্পল ভোল্টেজ সেলের কনস্ট্রাকশন, একটা ইলেকট্রোলাইট ডাইলুট H2SO4, তার মধ্যে দুটো ডিফারেন্ট রড, জিঙ্ক রড, কপার রড ইমার্জ করেছি পার্শিয়ালি। রড দুটো একটা আরেকটার থেকে সেপারেট রয়েছে। তারপর একটা ওয়্যার দিয়ে, একটা মেটাল ওয়্যার দিয়ে কানেক্ট করেছি। সেই মেটাল ওয়্যারের মধ্যে কী আছে? গ্যালভানোমিটার অ্যান্ড কি, দ্যাটস ইট। এবার কাজটা কীভাবে করছি একটু দেখে নিই। তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম একটা কথা, যে জিঙ্ক আর কপার রডের একটা স্পেশালিটি আছে। কী স্পেশালিটি সেটা? যে যখনই ওদেরকে তোমরা কোনো কানেক্টেড জায়গার মধ্যে রাখবে, জিঙ্ক অ্যান্ড কপার, জিঙ্ক সবসময় অক্সিডাইজড হতে চাইবে, কপার সবসময় রিডিউসড হতে চাইবে, এই কথাটা মনে রাখবে। জিঙ্ক অক্সিডাইজ হতে চাইবে আর কপার রিডিউসড হতে চাইবে, বেশ ভালো কথা। তো এখন কি হচ্ছে, এই যে জিঙ্ক প্রত্যেকটা জিঙ্ক অ্যাটম, প্রত্যেকটা মানে আস্তে আস্তে করে এই মেটাল রডের ভিতরে দুটো করে ইলেকট্রন রেখে জিঙ্ক 2+ হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে, ঠিক আছে? দুটো করে ইলেকট্রন রাখছে আর জিঙ্ক 2+ হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। ভালো। এখন যেহেতু এই সুইচটাকে আমরা কানেক্ট করে দিয়েছি অলরেডি, এই সুইচটাকে আমরা কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে? এই সুইচটাকে কানেক্ট করে দেওয়ার জন্য কি হচ্ছে, এই যে ইলেকট্রনগুলো এখান দিয়ে গিয়ে ঠিক আগের দিনের মতো কপারের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? এখান দিয়ে গিয়ে এই কপারের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, বিফোর দ্যাট একটা কথা বলি, এই যে যেহেতু এখানে এখানে রিয়াকশানটা কীরকম হলো, জিঙ্কগুলো দুটো করে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে সলিউশনের মধ্যে বেরিয়ে গেল। হোয়াট টাইপ অফ রিয়াকশান ইজ দিস? স্যার দিস ইজ ক্লিয়ারলি অ্যান এক্সাম্পল অফ অক্সিডেশন, রাইট? তো যদি অক্সিডেশন এটা হয়, তাহলে জিঙ্ক রডকে আমরা কী বলবো? জিঙ্ক রড ইজ অ্যানোড। আর এই যে ইলেকট্রনগুলো জমছে এখানে, তার জন্য এটা কী সাইন হয়ে যাবে? তার জন্য এটা নেগেটিভ সাইন হয়ে যাবে, নেগেটিভলি চার্জড। খুব ভালো কথা, নেগেটিভলি চার্জড। এবার এই ওয়্যারের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ইলেকট্রনগুলো কোথায় যাচ্ছে? এই নিউট্রাল রডটার দিকে, মানে এই কপারের এখানটায়। ভালো, গিয়ে এরমভাবে সারফেসে জমা হয়ে থাকছে, টু ইলেকট্রনস এরমভাবে। এবার একটু মনে করাই যে এই যে আগের দিন কপার রডটা কোথায় ডোবানো ছিল? কপার রডটা ডোবানো ছিল কপার সালফেটের মধ্যে। বাট আজকে কপার রডকে কোন সলিউশনের মধ্যে ডোবানো রয়েছে? H2SO4 সলিউশন। তো H2SO4 সলিউশন কীরকমভাবে ব্রেক হয়? ডাইলিউট বলেছি, হ্যাঁ, 2H+ আর SO4 2-, তাই তো? তো এখানে এই যে 2H+গুলো রয়েছে, এই যে 2H+গুলো রয়েছে, হ্যাঁ, SO4 2-ও রয়েছে, সবই রয়েছে, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট অফ ইন্টারেস্ট। কী বলছি বুঝতে পারছো? SO4 2- তো রয়েছে, কিন্তু এই 2H+গুলো এই দুটো করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কী হবে, দুখানা H+, দুখানা করে ইলেকট্রন, মানে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা H+ একটা করে ইলেকট্রন। এটাও H হয়ে যাবে, এটাও H হয়ে যাবে। এবার হাইড্রোজেন অ্যাটম হচ্ছে ডাই অ্যাটমিক, কখনো সিঙ্গেল অ্যাটম ঘুরতে পারে না। তো দুখানা H+ যখন H হয়ে যাচ্ছে, ওরা নিজেদের মধ্যে ফর্ম করে নিচ্ছে H2, হাইড্রোজেন মলিকিউল। হাইড্রোজেন মলিকিউল ইজ আ গ্যাস। তো এই 2H+গুলো দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাইড্রোজেন গ্যাস হয়ে লিবারেট করছে, ঠিক আছে? এই ইলেকট্রোডটার মধ্যে কিন্তু ডিপোজিট হয়ে যাচ্ছে না হাইড্রোজেনটা। ভালো করে বোঝার চেষ্টা করো আমি কী বললাম। হাইড্রোজেনটা কিন্তু এই কপার রডটার মধ্যে ডিপোজিট হচ্ছে না, ওটা হাইড্রোজেন গ্যাস হয়ে লিবারেট করে যাচ্ছে। ভালো কথা। তো এইটা হচ্ছে কোথায় হলো? এটা জিঙ্ক রডে হলো অক্সিডেশন। এই যে হাইড্রোজেনের রিডাকশানটা হলো, এটা কোথায় হলো? কপার রড। তো প্রবলেমটা হচ্ছে আগের দিন আমরা দেখতে পেয়েছিলাম যে জিঙ্কের অক্সিডেশন হচ্ছিল আর কপারের রিডাকশান হচ্ছিল, রাইট? জিঙ্কের অক্সিডেশন হচ্ছিল আর কপারের রিডাকশান হচ্ছিল। বাট আজকে কী হলো? জিঙ্ক রডে অক্সিডেশন হলো আর জিঙ্কেরই অক্সিডেশনটা হলো, ঠিক আছে? দ্যাট ইজ ওকে। আর কপার রডের রিডাকশান হলো ঠিকই, এই যে কপার রড দেখো ওখানেই তো রিডাকশানটা হচ্ছে, কপার রডের রিডাকশান হচ্ছে, দ্যাটস ওয়াই কপার রড ইজ নেমড অ্যাজ ক্যাথোড। বাট প্রবলেম হচ্ছে রিডাকশানটা হলো কার? কপারের হলো না স্যার, হাইড্রোজেনের হয়ে গেল। আচ্ছা, এই ইলেকট্রনগুলোকে খেয়ে নিচ্ছে, সেই জন্য এখানে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে, হয়েছে, দ্যাটস ওয়াই দেয়ার ইজ আ
প্লাস সাইন অর পজিটিভ পোলারিটি। বোঝা গেল? তো আগের দিন কিন্তু জিঙ্ক রডে জিঙ্কের অক্সিডেশন হচ্ছিল, কপার রডে কপারের অক্সিডেশন হচ্ছিল, রিডাকশন হচ্ছিল। আর আজকে জিঙ্ক রডে জিঙ্কের অক্সিডেশন হলো, কিন্তু কপার রডে হাইড্রোজেনের রিডাকশন হয়ে গেল, যার জন্য কি লিখবো এটাকে আমরা? 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন থেকে তৈরি হচ্ছে H2। তো যদি কম্বাইন করি আমরা, করলে এটা কি হয়ে যাবে? 2 ইলেকট্রন কেটে যাবে, সো দ্য রিয়াকশন বিকামস জিঙ্ক প্লাস 2H প্লাস থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস H2 লাইক দিস। ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজটা একটু লিখে নিই আমরা, তারপরে রিয়াকশানে আসছি। তো লেখো, when the switch is closed। আচ্ছা, ছবিতে মডিফিকেশানগুলো করে নাও, তারপরে বলছি। ছবিটা মডিফাই করে নাও। স্যার এই আয়নগুলো কি দেখাতে হবে, ইলেকট্রন আর আয়নগুলো? হ্যাঁ, তো দেখো, দেখাতে হবে বলতে, ছবিতে তো আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল সাধারণত আঁকি না, ছবিতে আমরা কনস্ট্রাকশনটাই আঁকি। তো সেই থেকে দেখতে গেলে তুমি হয়তো না আঁকলেও পারো। কেন, তুমি খুব ছোটো ছোটো করে রেখেছো নাকি? বাট ব্যাপারটা হচ্ছে যে যদি এখানটা করে রাখি, তাহলে আমাদের পরে আমরা দেখেই বুঝে যাবো যে আচ্ছা এই জিনিসটা হচ্ছে। চলো লেখো, when the switch is closed, when the switch is closed, zinc atoms in zinc rod zinc atom in zinc rod undergo oxidation, comma forming Zn2 plus ions, comma which pass into the solution, full stop. Electrons left by Zn2 plus ions on zinc rod move through the wire into copper rod, where H plus ions in the solution get reduced, comma forming H2 gas, ঠিক আছে? তাহলে কি বললো পাতি কথায়, যে জিঙ্ক রডের মধ্যে থেকে জিঙ্ক অ্যাটমগুলো দুটো করে ইলেকট্রন ভিতরে ছেড়ে জিঙ্ক 2 প্লাস হয়ে বাইরে পাস করে যাচ্ছে সলিউশনের মধ্যে। ওই দুখানা করে ইলেকট্রন ওয়্যারের মধ্যে দিয়ে কপার রডে আসছে, আর সলিউশনে থাকা এইচ প্লাস আয়নগুলো নিয়ে নিচ্ছে ওটাকে। ভালো, মানে নিয়ে কি তৈরি করছে? H2 গ্যাস। ভালো। ইন দ্য সেল আরেকটা প্রশ্ন আবার, যেটা আমাদের আগের দিন মাথায় আসছিল, যে স্যার করে লাভটা কী হলো? এই যে এদিক থেকে এদিকে ইলেকট্রন যাচ্ছে, তাহলে অবভিয়াসলি
অপোজিট দিকে কি যাচ্ছে? কারেন্ট। অপোজিট দিকে যাচ্ছে কারেন্ট। কারেন্ট, ঠিক আছে? লেখো in the cell, in the cell, since oxidation occurs at, since oxidation occurs at zinc rod and reduction at copper rod, and reduction at copper rod, comma, the former serves as the anode, the former serves as the anode মানে জিঙ্কের কথা বলছে, and the latter as the cathode মানে কপার রড, ঠিক আছে? তো রিয়াকশনগুলো তাহলে আমরা লিখে ফেলি পরপর। তাহলে আবারও বলছি, দেখো অ্যানোড রিয়াকশন, জিঙ্ক থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন। আর ক্যাথোড রিয়াকশনটা কি? মানে কপারে হচ্ছে কিন্তু রিডাকশনটা হচ্ছে আলটিমেটলি হাইড্রোজেনের। তো কি করছে? সলিউশনে থাকা 2H প্লাস আয়নগুলো দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? তো যদি আমি দুটোকে কম্পেয়ার করি, মানে কম্বাইন করি, 2 ইলেকট্রন কেটে যাবে, তাহলে জিঙ্ক প্লাস 2H প্লাস থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস H2, পরিষ্কার কথা। লিখে ফেলো। বলো, প্রত্যেককে জিজ্ঞেস করছি। সিম্পল। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? ইলেকট্রন যাচ্ছে জিঙ্ক থেকে কপারের দিকে, আর মানে অ্যানোড টু ক্যাথোড। তো লেখো, ইন দিস সেল দ্য ইলেকট্রনস আর ফ্লোয়িং ফ্রম জিঙ্ক রড ব্র্যাকেটে লেখো অ্যানোড টু কপার রড full stop. So the current is flowing. So the current is flowing in the opposite direction. So the current is flowing in the opposite direction. ঠিক আছে? এবার তোমার থেকে আমার এটাই জানার, বলো বুঝতে পেরেছো পুরো সিম্পল ভোল্টেজ সেলটা? হ্যাঁ। Yes, sir. ড্যানিয়েল সেলের থেকে অনেকটাই সোজা আছে না এটা? মানে ড্যানিয়েল সেলে তো একই জিনিস, আগের দিন কম্পার্টমেন্ট ছিল,
এখানে কোনো কম্পার্টমেন্ট নেই, একটার মধ্যেই যা হওয়ার হচ্ছে। ঠিক আছে, মুসলাম। এবার আজকে আমি একটা দারুণ জিনিস করাবো, সেটা হচ্ছে রিভার্সিবিলিটি। রিভার্সিবিলিটি রিভার্সিবিলিটি দেখো, রিভার্স করা মানে কি? কোনো কিছুকে উল্টে দেওয়া, পরিষ্কার কথা। এবার এই রিভার্সিবিলিটি টপিকটা তোমরা বই কেন কোথাও খুঁজে পাবে না, অনেস্টলি। এটা সম্পূর্ণভাবে তোমাদের বুদ্ধি দিয়ে তোমরা করবে। কিন্তু কথা হচ্ছে, রিভার্সিবিলিটি দিয়ে 2-3 লাইনের একটা কোশ্চেন আসে। আমরা যদি এই জিনিসটা না বুঝি যে রিভার্সিবিলিটি বা মানে কোনো একটা সেলকে রিভার্স কী করে করা হচ্ছে, তাহলে আমরা ওই কোশ্চেনটার অ্যান্সারটা বুঝতে পারবো না। ইট উইল বি লাইক মুখস্থ করে চলে গেলাম। তোমরা দেখি যে রিভার্সিবিলিটি ব্যাপারটা কী সেটা বুঝতে পারি কি না। তো রিভার্সিবিলিটির আন্ডারে হেডিং দাও যে রিভার্সিবিলিটি অফ ড্যানিয়েল সেল। রিভার্সিবিলিটি অফ ড্যানিয়েল সেল। ওকে, ফার্স্ট কম্পার্টমেন্ট, সেকেন্ড কম্পার্টমেন্ট, ও ওকে, আমি একটু মডিফাই করবো। ওয়েট 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 ওয়েট, ডোন্ট ড্র দিস ওয়্যার, ওকে? বাকি সব আঁকবে, এই তারটাকেও আঁকবে না। ভুলে গেছিলাম।
দেখো কি কানেক্ট করেছি এখানে, একটা ব্যাটারি ইউজ করছি, তাই না? একটা ব্যাটারি আমি কানেক্ট করেছি। ইটস দ্য সোর্স অফ an electric field, right? So it is an external EMF, and I will say it is external opposing EMF, লিখে রাখো, external opposing EMF, which is represented by E dashed, ঠিক আছে? external opposing EMF which is E dashed. একটা কথা ভাবো, আগের দিন, শুনবে আগে, হ্যাঁ, আগের দিন জিঙ্ক রডটার নেগেটিভ সাইন তৈরি হয়েছিল, কপার রডটার পজিটিভ সাইন তৈরি হয়েছিল। এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে এই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, তাই তো? এই পজিটিভ থেকে নেগেটিভের মধ্যে কারেন্ট যাচ্ছিল। তো সার্কিটে তো ঠিক এটাই হয়, তাই না? ব্যাটারি থাকে, এই প্লাস এই মাইনাস, ওয়্যারের এই প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যায়, তো ঠিক সেটাই হয়েছিল। তো এখন এখান থেকে এখানে কারেন্টটা গেছিল কেন? নিশ্চয়ই পোটেনশিয়াল ডিফারেন্স বা একটা ইএমএফ আমরা তৈরি করতে পেরেছিলাম। তো এই কপার সালফেটের মধ্যে কপার রড আর জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক রড রেখে যে পোটেনশিয়ালটা তৈরি হয়েছিল, দ্যাট ইজ নোন অ্যাজ সেল পোটেনশিয়াল, ঠিক আছে? যার জন্য কারেন্ট, এই সেলের মধ্যে কারেন্ট ঘুরছিল। কি বললাম? জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক রড আর কপার সালফেটের মধ্যে কপার রড রেখে এই যে কপার রড থেকে জিঙ্ক রডের দিকে কারেন্ট ঘুরছিল, যে কারণে কারেন্টটা ঘুরছিল নিশ্চয়ই এখানে কিছু ইএমএফ তৈরি হয়েছিল। দ্যাট ইএমএফ ইজ নোন অ্যাজ সেল পোটেনশিয়াল, ওকে? অ্যান্ড সেল পোটেনশিয়াল ইজ রিপ্রেজেন্টেড বাই ই। দ্য সেল পোটেনশিয়াল হুইচ ইজ ডেভেলপড ইন দিস সেল ইজ ই। ভালো কথা। সো দ্য এক্সটার্নাল অপোজিং ইএমএফ ইজ ই ড্যাশড অ্যান্ড দ্য সেল পোটেনশিয়াল ইজ ই। খুব ভালো কথা। এবার মন দিয়ে শুনবে কি হয়, ঠিক আছে? কি হবে? এই যে ব্যাটারিটা কানেক্ট করেছো, এটা যদি তোমার সেল পোটেনশিয়ালের থেকে বেশি পাওয়ারফুল হয়, মন দিয়ে শুনবে যা বলছি, আরে ব্যাংকটা, হ্যাঁ, যদি বেশি পাওয়ারফুল হয় তাহলে কি হবে? ফার্স্ট অফ অল আমি এই সুইচটাকে কানেক্ট করলাম, এই সুইচটাকে আমি কানেক্ট করছি। তো ব্যাটারিটা যদি বেশি পাওয়ারফুল হয় সেল পোটেনশিয়ালের থেকে, ইএমএফটা যদি বেশি হয়, ডমিনেটিং যদি হয়, তাহলে ও কি বলছে? ও এসে পুরো গল্পটাকেই ঘুরিয়ে দিচ্ছে। ও যাই, কারেন্ট এখন এদিকে যাবে, কারণ আমি তোমাদের বলেছি যে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে সবসময় কারেন্ট বেরোয়, তাই না? ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোয় আর নেগেটিভ টার্মিনালে এসে কারেন্ট ঢোকে। তো এই ব্যাটারিটা বলছে এই কারেন্ট এখন এদিকে যাবে। নর্মালি ড্যানিয়েল সেলে কী হয়? কপার থেকে জিঙ্ক রডের দিকে কারেন্ট যায়, কিন্তু এই ব্যাটারি বলছে এইটা, মানে অপোজিং এক্সটার্নাল ইএমএফ যেটা, ও বলছে কারেন্ট এখন এদিকে যাবে, কোনো কথা নয়। ভালো। কারেন্ট যদি এদিকে যায় তাহলে ইলেকট্রনস কোন দিকে আসবে? এদিকে আসবে। এখন কথা হচ্ছে ইলেকট্রনসগুলো এখানে কিভাবে আসছে, ইলেকট্রনসগুলো এই সাইডে কি করে আসছে। তার মানে হলো এই যে ব্যাটারিটা তুমি লাগিয়েছো, এই ব্যাটারিটা সামহাউ বাধ্য করছে এই কপার রডের মধ্যে থাকা কপার মেটালগুলোকে, বলছে এই তোরা কপার 2+ হয়ে বাইরে বেরিয়ে যা। গল্পটাই পুরো উল্টে দিল। কপার 2+ হয়ে তোরা বাইরে বেরিয়ে যা, আর রডের ভিতরে ফেলে রেখে যা ইলেকট্রনস। সেই ইলেকট্রনগুলোকে এখন এই ওয়্যারের মধ্যে দিয়েই আমরা এই যে এদিকে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছি? এই জিঙ্কের মধ্যে। তো জিঙ্কের সারফেসে এই দুটো করে ইলেকট্রন গিয়ে লেগে যাচ্ছে। সলিউশনের মধ্যে Zn2+ রয়েছে, Zn2+ রয়েছে। তো সেই Zn2+ আয়নগুলো দুটো করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ভিতরে ঢুকে যাচ্ছে। Zn2+ আয়নগুলো এখন দুটো করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে দেখো পুরো রিয়াকশানের গল্পটাই পাল্টে গেল। কপারের রিডাকশন হচ্ছিল, এখন কপারের অক্সিডেশন হচ্ছে। কপার কী করছে? দুটো করে ইলেকট্রন ছাড়ছে আর কপার 2+ হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। উল্টে সেই ইলেকট্রনগুলো এখান দিয়ে জিঙ্ক রডের মধ্যে আসছে, আর জিঙ্ক সালফেট, মানে এই যে জিঙ্ক সালফেট সলিউশনটা ছিল তার মধ্যে যে Zn2+ আয়নগুলো ছিল সেগুলো এখন দুটো করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি হয়ে যাচ্ছে জিঙ্ক। তাহলে কি এই যে সাইনগুলো দিয়েছিলাম সেই সাইনগুলো কি এরকম থাকবে নাকি এটা উল্টে যাবে? স্যার উল্টে যাবে। তো উল্টে গিয়ে কীরকম হয়ে যাবে? ওয়েট ওয়েট, তো উল্টে গিয়ে কীরকম হয়ে যাবে?
এখানে ইলেকট্রনগুলোকে খেয়ে নিচ্ছে, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি, সো ইট ইজ পজিটিভ, ইট ইজ পজিটিভ। আর এখানে ইলেকট্রনগুলো ভিতর থেকে যাচ্ছে, সো ইট ইজ নেগেটিভ। ঠিক আছে, তো পজিটিভ অ্যান্ড নেগেটিভ পোলারিটিটাকেই চেঞ্জ করে দিল, সেলের পোলারিটিটাকেই চেঞ্জ করে দিল। আগে জিঙ্ক রডে অক্সিডেশন হচ্ছিল, এখন জিঙ্ক রডে রিডাকশন হচ্ছে, তাহলে জিঙ্ক রডটা এখন কি ক্যাথোড হয়ে গেছে, জিঙ্ক রডটা এখন ক্যাথোড হয়ে গেছে। কপার রডটায় আগে অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছিল, এখন ওখানে অক্সিডেশন হচ্ছে, তাহলে এটা এখন অ্যানোড হয়ে গেছে। নাও ক্যাচালটা একবার বোঝো, সলিউশনটা পুরো রিয়াকশানটাই এখন উল্টে দিল। তাহলে কে উল্টে দিল? ব্যাটারি এসে। ব্যাটারি বলল আমি যেদিকে কারেন্ট নিয়ে যেতে বলবো ওদিকেই যেতে হবে, কোনো কারুর কথা শুনবো না। বেশ, ওর কথা শুনেই হয়েছে। সবাই বুঝতে পেরেছো এখানে ওয়ার্কিং প্রিন্সিপালটা কীভাবে ঠিক উল্টে গেল? প্রত্যেকে বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা সৃজনী, আগের দিন আমি বলছিলাম না সেই যে ওই যে ব্যাটারি, ইফ আই টক অ্যাবাউট ব্যাটারি, ব্যাটারির যে পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল হয়, ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে আমরা কি বলি গো? অ্যানোড বলি না ক্যাথোড বলি? অ্যানোড। ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে আমরা বলি অ্যানোড, আর ব্যাটারির পজিটিভ টার্মিনালকে আমরা বলি ক্যাথোড। আর মিথিরা, যদি অ্যানোডের সঙ্গে একটা প্লেটকে কানেক্ট করা থাকে, ব্যাটারি অ্যানোডের সঙ্গে যদি একটা প্লেটকে কানেক্ট করা থাকে, সেটাকে কি বলি আমরা? ক্যাথোড। আর ক্যাথোড, ব্যাটারি ক্যাথোডের সঙ্গে যেটা কানেক্ট করা থাকে সেটা হচ্ছে অ্যানোড। তাহলে ব্যাটারি অ্যানোডের সঙ্গে যেটা কানেক্টেড সেটা ক্যাথোড, আর ব্যাটারি ক্যাথোডের সঙ্গে যেটা কানেক্টেড সেটা অ্যানোড। এবার লক্ষ্য করে দেখো, এই যে ব্যাটারি ছিল, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এটা তো, সো দিস ইজ অ্যানোড। অ্যানোডের সঙ্গে কি কানেক্টেড রয়েছে? জিঙ্ক। এটা কি হয়ে গেছে? ক্যাথোড। আমি বানিয়েছি এটাকে ক্যাথোড? না স্যার, এর মধ্যে রিডাকশান হয়েছে। আমি তো বানাইনি এটাকে ক্যাথোড, ওর মধ্যে রিডাকশান হয়েছে তাই ক্যাথোড হয়ে গেছে, আমি কি করব? আর এখানে এই যে প্লাস, এটা কি? ক্যাথোড, ব্যাটারি ক্যাথোড, তার সঙ্গে কে কানেক্টেড রয়েছে? কপার। কি হয়ে গেছে এটা? অ্যানোড। কেন হয়েছে? আমি করেছি না, এখানে অক্সিডেশন হচ্ছে তাই অটোমেটিক্যালি এটা অ্যানোড হয়ে গেছে। সো দিস ওয়াজ দ্য রিজন যার জন্য আমি আগের দিন এটা বলেছিলাম। লোকজনকে যখন প্রথম প্রথম এটা বলি, হাঁ করে বসে থাকে যে এই বাবা অ্যানোডের সঙ্গে কানেক্টেড, তাহলে ক্যাথোড হবে কেন? দেখ কেন হবে এবার। নাও এঁকে ফেলো, কিন্তু কিছু লেখাবো না কিন্তু আমি, ছবি দিয়েই মনে রাখতে হবে এটা, কারণ রিভার্সিবিলিটি থেকে কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আছে না, রিভার্সিবিলিটি ইজ আ কনসেপ্ট দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার। মনে রাখতে পারলে মুশকিল। তাহলে কি একটা জিনিস লক্ষ্য করে দেখলে যে ড্যানিয়েল সেলে যখন তোমরা একটা অপোজিং এক্সটার্নাল একটা অপোজিং ইএমএফ অ্যাপ্লাই করলে, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো সেলের গল্পটাই পাল্টে গেল। আগে ইলেকট্রন যাচ্ছিলো জিঙ্ক থেকে কপারে, এখন যাচ্ছে কপার থেকে জিঙ্কে। এই যে ইলেকট্রনটাই আসল জিনিস, কপার থেকে জিঙ্কের দিকে যাচ্ছে মানেই তুমি কপার রড থেকে ইলেকট্রন তুলছো, কপার রড থেকে তুমি ইলেকট্রন তুলছো মানেই কপার এখানে কপার টু প্লাস হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে আর ভিতরে ইলেকট্রন ফেলছে, তার মানেই কপারে অক্সিডেশন হচ্ছে। আর এই যে এটা হলো, তার মানে এই ইলেকট্রনগুলো যে জিঙ্ক রডে যাবে, বাইরে Zn2 প্লাস আয়নগুলো এই ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করে ভিতরে ঢুকবে, সো রিডাকশন ওখানে হবে, হতেই হবে, লাইক দিস। তো রিয়াকশানটা লিখি আমরা, কী লিখবো তাহলে? প্রথমে অ্যানোড রিয়াকশান লিখি, সেলের নিচে লিখবে অ্যানোড রিয়াকশান। আর এখানে লিখবো ক্যাথোড রিয়াকশান, ক্যাথোড রিয়াকশান, ক্যাথোড রিয়াকশান। ক্যাথোড রিয়াকশানটা কী হবে? Zn2 প্লাস দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করছে Zn। তো যদি দুটোকে কম্বাইন করে দিই, তো টু ইলেকট্রন কেটে যাচ্ছে, তাহলে Zn2 প্লাস প্লাস কপার থেকে তৈরি হচ্ছে Zn প্লাস কপার 2 প্লাস, করে ফেলো। So that's the full cell reaction when you have reversed the Daniell cell by using an external opposing EMF.
তো লিখে রাখো নিচে, ড্যানিয়েল সেল ক্যান বি রিভার্সড, ড্যানিয়েল সেল ক্যান বি রিভার্সড by using an external opposing EMF, by using an external opposing EMF বোঝো ঠেলা। গট ইট? চলো নেক্সট। কারুর এই রিভার্সিবিলিটি থেকে কোনো কোশ্চেন আসে? সো অবভিয়াসলি আই ক্যান সে দ্যাট ড্যানিয়েল সেল ইজ আ রিভার্সিবল সেল। বলো, এই যে রিভার্স করলাম সেলটাকে, কারুর কোনো প্রশ্ন আছে এখান থেকে? এনি ডাউট? ওকে, নেই। চলো নেক্সট মুসলাম। নেক্সট হচ্ছে রিভার্সিবিলিটি অফ সিম্পল ভোল্টেজ সেল। আচ্ছা, তো এটা ওই জিঙ্ক রড আর এটা কপার রড। এখন বক্তব্যটা হচ্ছে, মনে আছে কি হচ্ছিল সিম্পল ভোল্টেজ সেল? একটু আগেই তো করালাম। কি হচ্ছিল? হচ্ছিল বলতে জিঙ্ক রড, জিঙ্কের অ্যাটমগুলো দুটো করে ইলেকট্রন ছেড়ে দিয়ে, মন দিয়ে শুনবে, ওয়্যার দিয়ে কানেক্ট করেছিলাম, গ্যালভানোমিটার ছিল অ্যান্ড অল দ্যাট, ঠিক আছে? মন দিয়ে শুনবে। এটা ছিল জিঙ্ক রড আর এটা ছিল কপার রড, তাই না? তো প্রবলেমটা হচ্ছে যে এখানে ডাইলিউট H2SO4 রাখা ছিল, যার মধ্যে 2H+ আর SO4 2- আয়নগুলো রয়েছে। বেশ থাকুক। প্রবলেম হচ্ছে এখানে যে জিঙ্ক অ্যাটমগুলো দুটো করে ইলেকট্রন ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে ইন দ্য ফর্ম অফ Zn2+, বাইরে বেরিয়ে যাচ্ছে ইন দ্য ফর্ম অফ Zn2+, যার জন্য এই প্লেটটা নেগেটিভ পোলারিটি তৈরি হচ্ছে। আর এই 2H+ আয়নগুলো কী করছিল, এই কপার রডের ভিতর থেকে দুটো করে ইলেকট্রন নিয়ে তৈরি করছিল হাইড্রোজেন গ্যাস, তাই তো? 2H+ আয়নগুলো কপার রডের ভিতর থেকে দুখানা করে ইলেকট্রন নিয়ে তৈরি করছিল হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, ওয়াই অনলি কপার রড? বিকজ কপার রডেই রিডাকশানটা হচ্ছে। ইফ ইউ কম্পেয়ার জিঙ্ক অ্যান্ড কপার ইজ দ্য এলিমেন্ট হুইচ হ্যাজ আ টেন্ডেন্সি টু বি রিডিউসড, বা ওখানে রিডাকশানটা হতে পারে, সেই জন্য কপার রডেই এটা হচ্ছিল। তো 2H+ কী করছিল,
দুটো করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি হয়ে যাচ্ছিল H2। এখন বক্তব্য হচ্ছে যেহেতু এখানে ইলেকট্রন নিয়ে নিচ্ছ তার জন্য এখানে পজিটিভ পোলারিটি পাচ্ছিলাম, খুব ভালো কথা। তো লোকজন বলছে এমা স্যার তুমি তো ওয়্যারটাকেই কানেক্ট করোনি। ইয়েস, আমি ওয়্যার কানেক্ট করিনি, বাট ইচ্ছা করেই করিনি। কী বোঝাতে চাইছি, সিম্পল ভোল্টেজ সেলের সবচেয়ে বড় গল্পটা হলো তুমি বাইরে থেকে ওয়্যার কানেক্ট করো বা না করো, প্রসেসটা থামবে না। কি বললাম বুঝতে পারলাম? তুমি বাইরে থেকে ওয়্যার কানেক্ট যদি না করো ড্যানিয়েল সেলে, তাহলে জিঙ্ক রডের ইলেকট্রন কপার রডে আসবে না, আর প্রসেসটাও হবে না। সো ওয়্যার শুড বি কানেক্টেড ইন কেস অফ ড্যানিয়েল সেল। কেন জানো? কারণ দুটো কম্পার্টমেন্ট আলাদা, দুটো ডিফারেন্ট ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে রয়েছে। বাট সিম্পল ভোল্টেজ সেলে কী হচ্ছে, দুখানা জিঙ্ক রড আর কপার রড দুটোই তো একই সলিউশনের মধ্যে ইমার্জ করা রয়েছে, দুটোই H2SO4। এমন নয় যে জিঙ্ক সালফেট বা কপার সালফেট, দুটোই মানে দুটো রডই একটাই সলিউশনে ইমার্জ করা রয়েছে। তো রেফারেন্সটা দুটোর জন্যই সেম হচ্ছে, ভালো কথা। তো এখন তুমি যদি বাইরে থেকে ওয়্যারটা কানেক্ট নাও করো, তাও কি হচ্ছে দেখো, জিঙ্কটায় নর্মালি অক্সিডেশন হয়ে গেল, দুটো করে ইলেকট্রন ফেলে জিঙ্ক 2+ হয়ে বেরিয়ে যাচ্ছে, আর 2H+ ওর মতো কপার রড থেকে দুখানা ইলেকট্রন নিয়ে H2 হয়ে বেরিয়ে গেল। তাহলে এখানে যদি তোমাদেরকে বলি হুইচ ইজ বিহেভিং লাইক অ্যান অ্যানোড, স্যার জিঙ্ক রড ইজ বিহেভিং লাইক অ্যান অ্যানোড অ্যান্ড কপার রড ইজ বিহেভিং লাইক এ ক্যাথোড। তো চেঞ্জটা কী হবে রে ভাই? এবার তোমরা ভাবলে যে কেন, তাহলে স্যার যদি রিভার্স করার চেষ্টা করি, ব্যাপারটা হচ্ছে তুমি ওয়্যার কানেক্ট করো, ওয়্যার কানেক্ট না করো, ওয়্যারে কোনো অপোজিং ইএমএফ দাও, ওয়ান থিং উইল নট চেঞ্জ, দ্যাট ইজ দ্য রিডাকশন অফ হাইড্রোজেন। ও বলবে যাই হয়ে যাক পৃথিবীতে আমি রিডিউসড হব। তো তোমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছ যে ওয়্যার ছাড়াই কাজ হয়ে যাচ্ছে। তো সেখানে যদি তোমরা একটা উল্টো ব্যাটারি লাগাও, তোমাদের কি মনে হয় খুব একটা পাত্তা দেবে এরা? না স্যার, ব্যাটারি কানেক্ট না করলেও তো এটা কাজটা হয়ে যাচ্ছে। সো this is the problem with simple voltage cell, that simple voltage cell, the function of simple voltage cell cannot be reversed। কথাটা বোঝাতে পারলাম আমি? ড্যানিয়েল সেলে যেমন একটা পারফেক্ট ওয়্যার কানেক্টেড থাকতে হবে তবেই প্রসেসটা হবে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আমি যদি ওয়্যার কানেক্ট না করি তাও তো প্রসেসটা হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে উল্টাতে যাব কোন সাহসে? এ তো পাত্তাই দেবে না আমাকে। সো ইন দিস কেস দ্য অ্যানোড রিয়াকশন ইজ, দ্য অ্যানোড ইজ, হ্যাঁ, প্রবলেমটা কী হবে বলো তো? প্রবলেম এটাই হবে যে যদি বাইরে থেকে ওয়্যার কানেক্ট না করো দেন ইউ উইল নট গেট দ্য কারেন্ট। দরকার নেই আমার কারেন্ট ফারেন্ট চাই না, আমার প্রসেসটা দরকার। হ্যাঁ, প্লাস মাইনাসটা তৈরি হবে, ইট ইজ লাইক আ ব্যাটারি। ওকে, নাও দ্য থিং ইজ দ্য ব্যাটারি, দ্য সার্কিট ইজ নট ক্লোজড। তো সার্কিট যদি ক্লোজ না হয় তাহলে কারেন্ট যাবে না। নিকুচি করেছে কারেন্টের, আমার চাই না। তো অ্যানোডে কী হচ্ছে, জিঙ্ক থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন, আর ক্যাথোডে কী হচ্ছে, ক্যাথোডে 2H+ প্লাস 2 ইলেকট্রন থেকে তৈরি হচ্ছে H2। সো কী যায় আসে আমার ওয়্যার কানেক্টেড থাকুক না থাকুক, এক্সটার্নাল ইএমএফ থাকুক মরুক গে, তাহলে জিঙ্ক প্লাস 2H+ থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+ প্লাস H2, দ্যাটস ইট। তো এই কথাটা মনে রেখো যে সিম্পল ভোল্টেজ সেল, আচ্ছা ছবিটা একে লিখে রাখো। ছবিটা কি আঁকা হয়ে গেছে তোমাদের? ছবিটা আঁকা হয়েছে? স্যার এইটা নেগেটিভ টার্মিনালটা অ্যানোড কি করে গেল এখানে? বুঝলাম না, কি বললে? মানে জিঙ্ক রডটা অ্যানোড কি করে গেল বুঝলাম না। জিঙ্কে অক্সিডেশন হচ্ছে তাই জন্য। এটা আবার কি কথা? জিঙ্ক দুখানা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, যেখানেই অক্সিডেশন হয় সেটাই অ্যানোড। হ্যাঁ বলো বলো। কিন্তু এখানে যে মাইনাস সাইনটা দেওয়া মানে নেগেটিভ টার্মিনাল। এই আবার কি কথা? তো নেগেটিভ হবে না তো আর কি হবে? অক্সিডেশন হলে কি হয়? আগের দিন যখন ড্যানিয়েল সেল করেছি, ড্যানিয়েল সেলটা খুলে দেখো ওখানে জিঙ্ক রডে কি সাইন তৈরি হয়েছিল। আজকে যখন সিম্পল ভোল্টেজ সেল করলাম তখন দেখো কি এসেছিল। রিভার্স তো করা পসিবল হচ্ছে না এটা, তার জন্যই তো প্লাস মাইনাসটা পাল্টাচ্ছে না, সেম থেকে যাচ্ছে। যেটা ড্যানিয়েল সেলে পাল্টে গেল রিভার্সিবিলিটিতে, এখানে তো পাল্টাচ্ছে না জিনিসটা। কি বুঝলে? ছবিটা আঁকা হয়েছে সবার? অ্যানোড রিয়াকশন ক্যাথোড রিয়াকশন লিখে ফুল সেল রিয়াকশনটা লিখে দাও।
তো লেখো the main disadvantage of this cell the main disadvantage of this cell is that the reaction in this cell the reaction in the cell keeps on occurring regardless of whether the electrodes are connected by a wire or not, regardless of whether the electrodes are connected by a wire or not. Full stop. Therefore, simple voltage cell is an irreversible cell. Simple voltage cell is an irreversible cell. তাই আমরা যদি ভাবি যেটাকে উল্টে দেবো ইন দ্য সেন্স জিঙ্ক 2 প্লাস প্লাস H2 থেকে তৈরি করব জিঙ্ক প্লাস 2H প্লাস, পসিবল নয়। তো একটা এরকম ক্রস মেরে রাখবে এর উপরে, লিখে রাখো। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের মাথায় একটা জিনিস এলো। তো তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি, ভালো করে শুনবে, উত্তরটা ভালো করে শুনবে, মানে তোমার থেকে আমি জানতে চাই। তাহলে এমন কোনো একটা গ্যালভানিক সেলের কাজ কি? গ্যালভানিক সেলের কাজ কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। তার মানে সার্কিটে সেলের মধ্যে কোনো বাইরে থেকে কোনো ইলেকট্রিক্যাল এনার্জি থাকবে না, কেমিক্যাল সাবস্টেন্স থাকবে। কেমিক্যাল সাবস্টেন্সগুলো স্পন্টেনিয়াসলি রিয়্যাক্ট করবে। স্পন্টেনিয়াসলি রিয়্যাক্ট করার জন্য একটার অক্সিডেশন হবে, সেটা হয়ে যাবে অ্যানোড, একটা রিডাকশন হবে, সেটা হবে ক্যাথোড। আর যেখানে অক্সিডেশন হচ্ছে সেখান থেকে ইলেকট্রনগুলো রিডাকশনের দিকে যাচ্ছে, মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। তো এখানে জিঙ্ক থেকে কপারের দিকে যায় ইন কেস অফ ড্যানিয়েল সেল অ্যান্ড অল দ্যাট। তো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে সবসময় নর্মালি ইলেকট্রনস যায়, আর ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট আসে। ভালো জিনিস। এইটা কার জন্য হয়? এটা হয় হচ্ছে সেল পোটেনশিয়ালের জন্য, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই ই। এবার আমি বলেছিলাম যে বাইরে থেকে ওয়্যারের মধ্যে একটা এক্সটার্নাল সোর্স বা এক্সটার্নাল ইএমএফ অ্যাপ্লাই করব, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই ই ড্যাশড। যদি সেটা বেশি পাওয়ারফুল হয় তাহলে কি করবে? ও পুরো ডিরেকশনটাকেই ঘুরিয়ে দেবে। ও বলবে কপার থেকে জিঙ্কের দিকে, মানে ক্যাথোড, মানে কপার থেকে জিঙ্কের ঠিক উল্টো দিকে, যে দিকটায় আগে রিডাকশন হচ্ছিল ওদিকটায় এখনও জোর করে অক্সিডেশন করাবে। ওদিক থেকে ইলেকট্রনটাকে টেনে ও সেদিকটায় নিয়ে যাবে যেদিকটায় আগে অক্সিডেশন হচ্ছিল, মানে জিঙ্ক। ওখানটায় ইলেকট্রনটাকে ফেলবে, তাহলে ওখানটায় রিডাকশন হতে বাধ্য হবে ওটা। তাহলে আগে যেখানে অক্সিডেশন হচ্ছিল এখন সেখানে রিডাকশন হচ্ছে, আগে যেখানে রিডাকশন হচ্ছিল এখন সেখানে অক্সিডেশন হচ্ছে, বাই ইউজিং অ্যান এক্সটার্নাল ইএমএফ। তুমি জাস্ট ডিরেকশনটাকে উল্টে দিয়েছো। তো আগে জিঙ্ক থেকে কপারের দিকে ইলেকট্রন যাচ্ছিল, এখন কপার থেকে জিঙ্কের দিকে ইলেকট্রন যাচ্ছে। তাই আগে কপার থেকে জিঙ্কের দিকে কারেন্ট যাচ্ছিল, এখন জিঙ্ক থেকে কপারের দিকে কারেন্ট যাচ্ছে। সো দ্য সেল হ্যাভ রিভার্সড, দ্য সেল হ্যাজ রিভার্সড। ওকে, তো আমরাই রিভার্স করেছি এটাকে। এখন বক্তব্য হলো আমার যে এই যে উল্টে দিলাম, কোন কোন সেল উল্টাবে কোন কোন সেল উল্টাবে না সেটা আমরা বুঝবো কী করে? তার জন্য আমাদের তিনটে কন্ডিশন চেক করতে হবে। তো বিফোর দিস থ্রি কন্ডিশনস আই উড লাইক টু সে একটা কনসেপ্ট, ফিজিক্সের একটা কনসেপ্ট। কী কনসেপ্ট? ধরো একটা কাঠের ব্লক এখানে পড়ে রয়েছে, মন দিয়ে শোনো। ধরো একটা কাঠের ব্লক এখানে পড়ে রয়েছে, অ্যান্ড বাই দ্য ওয়ে তোমাদের মনে আছে আমি কি বলেছিলাম? হোয়াট ইজ ই? ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, ইট ইজ বেসিক্যালি অ্যান এনার্জি। নামে ফোর্স, কিন্তু এটা এনার্জির মতো কাজ করে। হোয়াট এভার, কী বলতে চাইছি দেখো। ধরো একটা ব্লক পড়ে রয়েছে এখানে কাঠের, সেই কাঠের ব্লকটাকে এদিক থেকে একটা ফোর্স দিচ্ছ। ফোর্সটা কত? 3 নিউটন। আর এই থেকে একটা ফোর্স দিচ্ছ, সেটা হচ্ছে 3 নিউটন। তোমরা খুব ভালো করে জানো যে দুদিক থেকে ফোর্সটা যদি একটা কাঠের ব্লকের উপর সেম হয়, দুদিক থেকে ফোর্সটা যদি একটা কাঠের ব্লকের উপর সেম হয়, তাহলে ব্লকটা কিন্তু কোনো দিকেই সরবে না, তাই না? দুই দিক থেকেই ফোর্সটা যদি একটা কাঠের ব্লকের উপর সেম হয়, তাহলে ব্লকটা কিন্তু কোনো দিকেই ডিসপ্লেস করবে না। হ্যাঁ, তাহলে না ব্লকটা এদিকে সরছে আর না ব্লকটা এদিকে সরছে, কারণ দুদিক থেকেই ফোর্সের অ্যামাউন্টটা 3 নিউটন 3 নিউটন। তখন আমি ভাবলাম কেমন হয় যদি, আচ্ছা ধরে নিচ্ছি এইটা যেটা, এই ফোর্সটা আসছে বাই সিস্টেম, বাই দ্য সিস্টেম, মানে সিস্টেম এই ফোর্সটা দিচ্ছে এই ব্লকটাকে। আর এইটা হচ্ছে
এক্সটার্নাল একটা ফোর্স, এক্সটার্নাল অপোজিং ফোর্স, ঠিক আছে। এবার আমি ভাবলাম যে এটা যেহেতু এক্সটার্নাল, তাহলে এটা আমার কন্ট্রোলে আছে, একটু কমিয়ে দিই 3 নিউটন থেকে। তো কমিয়ে কত করলাম, ধরো 2.5 নিউটন করে দিলাম। 3 নিউটনকে কমিয়ে আমি 2.5 নিউটন করে দিলাম। এবার দেখো কি হয়ে যাচ্ছে, সিস্টেমের ফোর্সটা হঠাৎ করে এক্সটার্নালের রেসপেক্টে ডমিনেটিং হয়ে গেছে। তাহলে ব্লকটা কি হবে, একটু এদিকটায় সরবে, তাই না? সিস্টেমের ফোর্সটা এই এক্সটার্নালের রেসপেক্টে একটু হঠাৎ করে ডমিনেটিং হয়ে গেছে, তাহলে ব্লকটা একটু এদিকে সরবে, ভালো কথা। তাহলে ফার্স্ট অফ অল কী ছিল, দুখানা ফোর্স ইকুয়াল ছিল, তাই কোনো দিকেই সরছিল না। নাম্বার 2, এক্সটার্নালটাকে একটু কমিয়ে দিয়েছিলাম অল্প, তাই জন্য ডান দিকে সরে গেছিলো। আর 3 নম্বর হচ্ছে, যদি আমি এক্সটার্নালটাকে একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে কত করবো, ধরো করলাম 4 নিউটন, তাহলে এক্সটার্নালটা হয়ে যাচ্ছে এখন ডমিনেটিং, তাহলে ব্লকটা কোন দিকে সরবে, এদিকে সরবে। তাহলে এক্সটার্নালটাকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে ব্লকটা বাঁ দিকে সরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 3টে কন্ডিশন কী কী বললাম, সিস্টেমের যে ফোর্স সেটা এক্সটার্নাল ফোর্সের সঙ্গে ইকুয়াল, সিস্টেমের ফোর্সটা সিস্টেম এক্সটার্নাল থেকে একটু বেশি হয়ে গেছে কারণ এক্সটার্নালটাকে আমি ধরে একটু কমিয়ে দিয়েছি। আর থার্ড কন্ডিশন হচ্ছে এক্সটার্নালটা বেশি হয়ে গেছে কারণ এক্সটার্নালটাকে আমি বাড়িয়ে দিয়েছি। সো দিজ আর দ্য 3 কন্ডিশন, যেটা করে আমরা এই ব্লকের ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারছি। প্রথম কন্ডিশনে ব্লকটা কোথাও নড়ছে না, তারপরেরটা ব্লকটা এদিকে সরছে, তারপরটা ব্লকটা এদিকে সরছে। সেরকমভাবে আমি ভাবলাম যে একটা সার্কিটে নর্মালি প্লাস মাইনাস পোলারিটি তৈরি হওয়ার জন্য একটা সেল পোটেনশিয়াল ফর্ম হচ্ছে, হুইচ ইজ ই, একটা সেল পোটেনশিয়াল ফর্ম হচ্ছে, তাই না? যার জন্য আগের দিন জিঙ্ক রডটা মাইনাস হয়েছিল, কপার রড, এই যে কপার প্লাস, তো মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রন যাচ্ছিল, প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাচ্ছিল। এই কারেন্টের ফ্লোটা হচ্ছিল ডিউ টু দিস সেল পোটেনশিয়াল। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও ভাবলাম অ্যানাদার পোটেনশিয়াল দ্যাট ইজ নোন অ্যাজ ই ড্যাশড, হুইচ ইজ এক্সটার্নাল ইএমএফ, এক্সটার্নাল অপোজিং ইএমএফ বলছি আমি, এক্সটার্নাল অপোজিং ইএমএফ, ঠিক আছে। মন দিয়ে শুনবে কি বলছি। নাম্বার 1 কেস, তাহলে একটা কথা তো ক্লিয়ার যে সেল পোটেনশিয়াল যেদিকে কারেন্টকে ফ্লো করাতে চায় এক্সটার্নাল অপোজিং ইএমএফের জন্য, ঠিক তার উল্টো দিকে কারেন্ট ফ্লো করে। তাহলে আমি যদি প্রথম কন্ডিশনটা বলি, কন্ডিশন 1, যদি কন্ডিশন 1 আমি বলি, সেল পোটেনশিয়াল আর অপোজিং ইএমএফ দুটো যদি ইকুয়াল হয়, মন দিয়ে শুনবে, সেল পোটেনশিয়াল আর অপোজিং ইএমএফ দুটো যদি ইকুয়াল হয়, সৃজনী কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাবে বা ইলেকট্রন যাবে একটু বলবে? এখানে ইলেকট্রনের ফ্লো হবে। এখানে ইলেকট্রনের ফ্লো হবে না, কারণ সেল পোটেনশিয়াল যেটা ফর্ম করছে ঠিক তার সেম ভ্যালুর একটা অপোজিং ইএমএফ কাজ করছে। এটা তো ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণ পড়াশোনার পরে যে নর্মাল সেল পোটেনশিয়ালের জন্য যেদিকে ইলেকট্রনটা ফ্লো করে, অপোজিং ইএমএফ ঠিক তার উল্টো দিকে ইলেকট্রনটাকে ফ্লো করানোর চেষ্টা করে। তখন দুটোরই ভ্যালু ইকুয়াল, তাহলে ইলেকট্রন কোন দিকে ফ্লো করবে, স্যার ইলেকট্রন কোনো দিকেই ফ্লো করবে না। ইলেকট্রন যদি কোনো দিকেই ফ্লো না করে, তার মানে সার্কিটে কোনো রিয়াকশন হচ্ছে না বা কোনো এনার্জিও ফর্ম হচ্ছে না। এখানে কোনো এনার্জি, কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সনটা হচ্ছেই না, কারণ রিয়াকশনই তো হচ্ছে না। বেশ, তাহলে নো রিয়াকশন, দ্য সিস্টেম ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, নো রিয়াকশন। নাম্বার 2 হচ্ছে, যদি আমি এখন মনে করি যে এই যে এক্সটার্নাল ইএমএফটা সেটাকে যদি আমি খুব স্মল অ্যামাউন্ট কমিয়ে দিই, সেটাকে যদি খুব স্মল অ্যামাউন্ট কমিয়ে দিই, ডিই ড্যাশ কেন, ইনফাইনাইটসিমালি স্মল, ঠিক আছে, ইনফাইনাইটসিমালি স্মল যদি কমিয়ে দিই এটাকে, তো সেক্ষেত্রে কী হবে, সেল পোটেনশিয়ালের ভ্যালুটা হঠাৎ করে বেশি হয়ে যাবে। মিথিরা, সেল পোটেনশিয়ালের ভ্যালু যদি বেশি হয়ে যায়, তাহলে যে রিয়াকশানটা হচ্ছে সার্কিটের মধ্যে, যেটা হবে, রিয়াকশান হবে তো আদৌ? হ্যাঁ হবে। তো সেল পোটেনশিয়াল যদি বেশি হয়, তার মানে নর্মাল কন্ডিশনটা বেশি আছে, হুইচ মিনস রিয়াকশান যেটা হবে সেটা স্পন্টেনিয়াস রিয়াকশান হবে নাকি নন স্পন্টেনিয়াস রিয়াকশান হবে? আচ্ছা আমি, Spontaneous. ঠিক আছে স্পন্টেনিয়াস তুমি বলছো, বাট আমি একটু বলে রাখি যে স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস বলতে আমি কী বলতে চাইছি। লুক অ্যাট নর্মাল ড্যানিয়েল সেল, নর্মাল ড্যানিয়েল সেলে কী হয়েছিল, জিঙ্কের অক্সিডেশন হয়েছিল, কপারের রিডাকশন হয়েছিল। আমি বলেছিলাম করতে না, নিজে থেকেই হয়েছিল, দ্যাট ওয়াজ স্পন্টেনিয়াস। বাট ওয়েন ইউ হ্যাভ ইউজড অ্যান এক্সটার্নাল ইএমএফ, তখন কী হচ্ছিল, জিঙ্কটার হচ্ছিল রিডাকশন। আমি করেছি নাকি? হ্যাঁ, বাইরে থেকে ইএমএফ ইউজ করলাম না, আমি করেছি তো, আমি তো এক্সটার্নাল ইএমএফটা লাগিয়েছি, তো আমি তো করলাম, আমি কন্ট্রোল করলাম। আমি কপারকে বললাম এই তুই ইলেকট্রন ভিতরে ঢুকি, তুই বেরিয়ে যা কপার টু প্লাস হয়ে। তো ওখানে যে অক্সিডেশনটা হলো কপারে,
আর জিঙ্কে যে রিডাকশনটা হলো আমি তো করালাম, সো দ্যাট ওয়াজ নন স্পন্টেনিয়াস রিয়াকশন, ওকে। বাট নর্মালি যখন হচ্ছিল জিঙ্কের অক্সিডেশন কপার রিডাকশন, ও তো নিজে থেকেই হয়েছে। তাহলে কখনো যদি সেল পোটেনশিয়ালটা একটু বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে স্পন্টেনিয়াস রিয়াকশন হবে। স্পন্টেনিয়াস রিয়াকশন মানে জিঙ্ক থেকে কপারের দিকে ইলেকট্রন যাবে, কপার থেকে জিঙ্কের দিকে কারেন্ট যাবে। বোঝা গেল? সো ইট মিনস স্পন্টেনিয়াস রিয়াকশন। স্পন্টেনিয়াস রিয়াকশন মানেই নিজে থেকে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তার জন্য কারেন্টের ফ্লো পাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে কেমিক্যাল এনার্জি এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ভালো। অ্যান্ড নাও দ্য থার্ড কন্ডিশন, আমি যদি এক্সটার্নাল অপোজিং ইএমএফটাকে বাড়িয়ে দিই একটু, তাহলে কী হবে? সেল পোটেনশিয়ালটা ছোটো হয়ে যাবে আর এক্সটার্নাল অপোজিং ইএমএফটা বেশি হয়ে যাবে। তাহলে কী হবে? যেদিকে নর্মালি রিয়াকশনটা হওয়ার কথা তার উল্টো দিকে জোর করে করবো আমরা, করছি। তাহলে এটা স্পন্টেনিয়াস হবে নাকি নন স্পন্টেনিয়াস হবে? স্যার নন স্পন্টেনিয়াস হবে। এবার ভালো করে বুঝে দেখো, যেদিকে রিয়াকশনটা হওয়ার কথা তার উল্টো দিকে তুমি রিয়াকশনটাকে করাচ্ছ, তার উল্টো দিকে ইলেকট্রনের ফ্লো করাচ্ছ, তার উল্টো দিকে কারেন্টের ফ্লো হচ্ছে। নিজে থেকে হলো নাকি? না। আমি উল্টো দিকে কারেন্ট ফ্লো করালাম, উল্টো দিকে কারেন্ট ফ্লো করার জন্য উল্টো দিকে ইলেকট্রন ফ্লো করলো, উল্টো দিকে ইলেকট্রন ফ্লো করার জন্য রিয়াকশনগুলো উল্টে গেল। তাহলে এখানে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিটা বাইরে থেকে অ্যাপ্লাই করেছো, তবেই রিয়াকশনগুলো হয়েছে। হ্যাঁ, নন স্পন্টেনিয়াস রিয়াকশন, এক্সটার্নাল হেল্প লেগেছে, বাট বাইরে থেকে এনার্জি দিয়েছি, তার জন্য রিয়াকশন হয়েছে। সো আই ক্যান সে ইন দিস কেস ইলেকট্রিক্যাল এনার্জি ইজ বিং কনভার্টেড ইন্টু কেমিক্যাল এনার্জি। আই হোপ ইট ইজ ক্লিয়ার। তাহলে তিনটে কন্ডিশন কী কী? সেল পোটেনশিয়াল আর অপোজিং ইএমএফ যদি সেম হয়, তাহলে নো রিয়াকশন উইল অকার, দ্য সিস্টেম উইল রিমেইন অ্যাট ইকুইলিব্রিয়াম অ্যান্ড দেয়ার উইল বি নো কনভার্সন অফ এনার্জি। অপশান টু কী বলে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি এক্সটার্নাল ইএমএফটাকে একটু কমিয়ে দেওয়া হয়, তাহলে সেল পোটেনশিয়ালটা বেশি থাকবে। সেক্ষেত্রে সেল পোটেনশিয়াল বেশি থাকা মানে স্পন্টেনিয়াস রিয়াকশন হবে নর্মাল কেসে, কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। আর যদি আমি এক্সটার্নাল অপোজিং ইএমএফটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে সেল পোটেনশিয়াল কম থাকবে, নন স্পন্টেনিয়াস রিয়াকশন হবে, ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। দ্যাটস ইট। বুঝতে পেরেছো কি বললাম? Yes, sir. তো হেডিং দাও, কন্ডিশনস অফ রিভার্সিবিলিটি। কন্ডিশনস অফ রিভার্সিবিলিটি। কন্ডিশনস অফ রিভার্সিবিলিটি। তো লেখো, লেট ক্যাপিটাল ই ইজ ইকুয়ালস টু সেল পোটেনশিয়াল অফ এ গ্যালভানিক সেল। আচ্ছা মোহক, তোমার বাড়ি কোথায়? Sir, ভাটপাড়ায়। ভাটপাড়ায় বাড়ি? ওরে বাপরে। আর ই ড্যাশড এক্সটার্নাল অপোজিং ইএমএফ, এক্সটার্নাল অপোজিং ইএমএফ। আগে যখন অফলাইনে পড়া হতো তখন তুমি ব্যারাকপুরে পড়তে আসতে? হ্যাঁ স্যার, আমি তো ব্যারাকপুর মিশনেই পড়তাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখেছি আমরা ই ড্যাশড। এবার লেখো তাহলে কন্ডিশন ওয়ান, if if E is equals to E dashed, if E is equals to E dashed, comma, if E is equals to E dashed, comma, the galvanic cell does not produce electricity. The galvanic cell does not produce electricity. Full stop. The cell remains in equilibrium. The cell remains in equilibrium and
no net reaction and no net reaction occurs inside the cell and no net reaction occurs inside the cell. ঠিক আছে, নাম্বার 1 হয়ে গেল। কন্ডিশন নাম্বার 2, if the external potential is reduced, if the external potential is reduced infinitesimally, অতি ক্ষুদ্র, হ্যাঁ, infinitesimally by dE dashed, ধরো x তার ছোট্ট অংশকে কি বলি আমরা, dx বলি না, y তার স্মল অ্যামাউন্টকে কি বলি আমরা, dy, সেরকমভাবে dE dashed, কমা দেন, তাহলে dE ড্যাশকে যদি আমরা কমি, মানে এক্সটার্নাল ইএমএফকে যদি আমরা কমিয়ে দিই তাহলে কী হবে, কন্ডিশনটা এরকম হয়ে যাবে। তখন কী রিয়াকশন হয়, স্পন্টেনিয়াস রিয়াকশন। তো কমা দিয়ে লেখো দেন the spontaneous cell reaction occurs, then the spontaneous cell reaction occurs inside the cell, comma, producing electricity. And the third point, if the external potential is, if the external EMF is increased infinitesimally by এটাও infinitesimally by dE dashed বাড়ানো হচ্ছে, ঠিক আছে, তাহলে কি হবে তখন, নন স্পন্টেনিয়াস। দেন the cell reaction is reversed, উল্টো হয়ে যাচ্ছে রিয়াকশনটা, the cell reaction is reversed, full stop. Under such a condition the cell does not produce electricity. Under such a condition সেল থোড়াই না ইলেকট্রিসিটি প্রডিউস করছে। আন্ডার সাচ এ কন্ডিশন দ্য সেল ডাজ নট প্রডিউস ইলেকট্রিসিটি। একটা কথা বলবে, ওই যে কন্ডিশনটা হয়েছিল যখন ড্যানিয়েল সেলকে আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, তো কারেন্ট যাচ্ছিল, উল্টো দিকে ইলেকট্রন যাচ্ছিল, তার জন্য রিয়াকশনগুলো হচ্ছিল, তাহলে ওখানে কোন এনার্জিতে কনভার্ট হচ্ছিল, ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে। ড্যানিয়েল সেল একটা গ্যালভানিক সেল, বাট অ্যাট দ্যাট কন্ডিশন ড্যানিয়েল সেলটা কীরকম সেলের মতো বিহেভ করছিল, ইলেকট্রোলাইটিক সেল। ইয়েস, ইলেকট্রোলাইটিক সেল। তো ফুল স্টপ দিয়ে লেখো আন্ডার সাচ এ কন্ডিশন দ্য সেল ডাজ নট প্রডিউস ইলেকট্রিসিটি অ্যান্ড acts as an electrolytic cell, তাহলে একদম পাতি কথা যদি তোমাদেরকে বলি, পরিষ্কার একদম, যে ইলেকট্রোলাইটিক সেল ব্যাপারটা হচ্ছে যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এই তিনটে কন্ডিশন, যে মানে একটা সেলকে না একদম ফ্লেক্সিবল হতে হচ্ছে, এটা এই কন্ডিশন তিনটেতে আমি এটাই বুঝতে পারছি। ফ্লেক্সিবল ইন দ্য সেন্স কী বলতে চাইছি, মানে বাইরের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। যখন বাইরে একটা ইকুয়াল অপোজিং ইএমএফ দেওয়া হচ্ছে, ও কোনো রিয়াকশান করছে না। বাইরে যখন একটা বেশি ভ্যালুর বা কম ভ্যালুর একটা এক্সটার্নাল ইএমএফ দেওয়া হচ্ছে, তখন ও নিজের মতো রিয়াকশান করছে, কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, স্পন্টেনিয়াস রিয়াকশান হচ্ছে। আর যখন বাইরে একটা বেশি ভ্যালুর কোনো অপোজিং ইএমএফ দেওয়া হচ্ছে, তখন ও নিজের রিয়াকশানটাকে রিভার্স করে দিচ্ছে। রিভার্স করার জন্য কী হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। দেখে নাও লিখে রাখো যে ইফ আ গ্যালভানিক সেল ফলোজ these three conditions it is said to be a reversible cell. নাও পুরোটা একবার দেখে নাও, কোথায় ডাউট আছে বলো, তারপর নেক্সট টপিকে যাবো আমরা।
স্যার বলো। স্যার বলছি যে রিভার্সিবিলিটি অফ ড্যানিয়েল সেলের ওই ডায়াগ্রামটায়, হুম। হ্যাঁ, ওখানে তো মানে নর্মাল কেসে জেরিন রডটা তো অ্যানোড হিসেবে কাজ করছিল, বিহেভ করছিল, আর কপার রডটা হ্যাঁ। ক্যাথোড হিসেবে বিহেভ করছিল। হুম। আর যখন আমরা রিভার্স করলাম, মানে এক্সটার্নাল অপোজিং ইএমএফ হ্যাঁ। ব্যবহার হ্যাঁ। করলাম, তখন জেরিন রডটা ক্যাথোড হয়ে গেল, হ্যাঁ। কপার রডটা অ্যানোড হয়ে গেল। হ্যাঁ। তাহলে স্যার বলছি যে এখানে যে সল্ট ব্রিজটা আমরা ইউজ করছিলাম, হ্যাঁ। ওখানে হ্যাঁ, সিএল ওটা মাইনাস ওটা ঠিক আছে, সিএল মাইনাসটা ওদিকটা যাবে, কে প্লাসটা এদিকে আসবে, বাট ওটা নিয়ে চলে আমি, আসবে। হ্যাঁ, বাট ওটা নিয়ে আমি খুব একটা বদার্ড নই, মানে আমি ওটা নিয়ে সবাই বুঝতে পারলেও কি বললো দারুণ, আমি মানে আঁকার সময় ভাবছিলাম দারুণ একটা কথা কিন্তু বলেছে। আমি একদিন বলছিলাম না যে ওই যে সল্ট ব্রিজের মধ্যে সিএল মাইনাসটা ওখানে কেন থাকে, মানে আয়নগুলো কি করে ওই ইলেকট্রোলাইটিক সলিউশনগুলোকে ইলেকট্রিক্যালি নিউট্রাল রাখার চেষ্টা করে। তো সেদিক থেকে দেখতে গেলে তো তো সেই থেকে দেখতে গেলে আমাদের এখানে যেখানে অক্সিডেশনটা পাল্টে যাচ্ছে, রিডাকশনটা পাল্টে যাচ্ছে, তো অবভিয়াসলি জিঙ্কের যে সলিউশনটা ছিল, ওখানে সলিউশনে জিঙ্ক টু প্লাসের আয়ন কমে যাবে আর এসও ফোর টু মাইনাস বেশি থাকবে। তো এসও ফোর টু মাইনাস থাকা মানে ওখানে ইলেকট্রোলাইটিক সলিউশনটা নেগেটিভ হয়ে যাবে নেচারে। তো নেগেটিভটাকে যদি নিউট্রাল করতে হয় তাহলে ওখানে পজিটিভ পার্ট থাকতে হবে। তো ওই সল্ট ব্রিজের কে প্লাসটা ওখানে থাকা উচিত। তো করে রাখতে পারো তোমরা, সিএল মাইনাস যেখানে লিখেছো ওখানে কে প্লাস লিখে রাখো, আর সিএল ওই কে প্লাসের জায়গায় সিএল মাইনাস লিখে ফেলো। বাট ওটা নিয়ে আমি খুব একটা বদার ছিলাম না, আমি ভেবেছিলাম যে ডিরেকশনটা দেখাতে চেয়েছিলাম। ঠিক ঠিক। নো স্যার, আর কোনো ডাউট নেই। ঠিক আছে, চলো তাহলে নেক্সট টপিকে যাই আমরা। বিফোর মুভিং ইন টু দ্য নেক্সট টপিক, আমরা দু রকমের প্রেশারের নাম শুনবো। একটা হচ্ছে, বুঝলাম, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার আর অসমোটিক প্রেশার। আগে সলিউশন প্রেশারটা লিখি, তারপর অসমোটিক প্রেশার বলছি। ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার, আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার। শোনো, এর কোনো ডেফিনেশন নেই, কিচ্ছু নেই, তোমাদের মনে রাখতে হবে। পাতি কথায় মনে রাখতে না পারলে কিন্তু মুশকিল, আর বাড়িতে কিন্তু পড়বে চ্যাপ্টারটা। আমি যদি কোনো দিন বাই চান্স, আমি একদম অনেস্টলি বলছি, পড়াতে পড়াতে কখন কি পড়া ধরবো জানি না। পড়া যদি কেউ না পারে তখন কি আর বলবো, যাক। বিকজ সি আমি রিয়েলি অন্যান্য চ্যাপ্টার নিয়ে অতটা মানে বদার্ড নই, কথাটা আমি বলবো না, সব চ্যাপ্টার নিয়েই খুব ইয়ে থাকে, কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি ব্যাপারটা নিয়ে একটু বেশি সিরিয়াস। এটা নিয়ে চ্যাংরামিটা খুব পছন্দ করি না। তো তখন কি হবে আমি জানি না, কিন্তু আগে থাকতে পড়ে রেখো। এনিওয়েজ, ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার অ্যান্ড ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার, কি বলছে গল্পটা? আচ্ছা, ফ্লোয়ের কথাটা মনে রাখবে। জিঙ্ক কি করেছিল মনে আছে? জিঙ্ক মেটাল রডটাকে ছেড়ে বাইরে বেরিয়ে আসছিল। কোথায় বেরিয়ে আসছিল? সলিউশনের ভিতরে। কি ফর্মে? জিঙ্ক টু প্লাস হয়ে বেরিয়ে আসছিল। আর ভিতরে কি ফেলে আসছিল? ভিতরে ফেলে আসছিল দুটো ইলেকট্রন। যখনই কোনো এলিমেন্ট
মেটাল রড ছেড়ে বাইরের সলিউশনে বেরিয়ে আসবে। আবার বলছি, যখনই কোনো এলিমেন্ট রডটা ছেড়ে বাইরে বেরিয়ে আসবে ইন দ্য ফর্ম অফ এনি ক্যাটায়ন হোয়াট এভার ইট ইস, বেরিয়ে আসার এটা কি হলো, বেরিয়ে আসার জন্য বাইরের সলিউশনে যে প্রেশারটা অ্যাপ্লাই করবে, দ্যাট প্রেশার ইজ নোন অ্যাজ ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার। বুঝতে পারলে আমি কী বললাম? আবার বলছি, মেটাল রডের ভিতরের অ্যাটমগুলো ইন দ্য ফর্ম অফ ক্যাটায়ন যখনই বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, বাইরে মানে কোথায়, ইলেকট্রোলাইটিক সলিউশনের ভিতর যখন বেরিয়ে আসার চেষ্টা করবে, রডের অ্যাটমগুলো ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার, ইলেকট্রোলাইটিক সলিউশনটার উপরে যে প্রেশারটা অ্যাপ্লাই করবে বাইরে বেরিয়ে আসার জন্য, দ্যাট প্রেশার ইজ নোন অ্যাজ ইএসপি অর ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার। আমি এইটুকুই মনে রাখতাম যে ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশারটা হচ্ছে বেসিক্যালি একটা আউটওয়ার্ড থার্স্ট বা প্রেশার বলতে পারো, মেটাল রড ছেড়ে বাইরে বেরিয়ে আসার জন্য যে প্রেশারটা, দ্যাট ইজ ইএসপি মানে ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার। সলিউশনের উপর যে প্রেশারটা দিচ্ছে দ্যাট ইজ ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার। আরেকটা হচ্ছে এই যে কপার 2+ আয়নগুলো ছিল, এই ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করে কী করছিল, এটা ভিতরে ঢুকে যাচ্ছিল। তো এই যে সলিউশনের আয়নগুলো মেটাল রডের ভিতরে ঢুকে যাচ্ছিল, তো মেটাল রডটাকে একটা প্রেশার দিতে হচ্ছিল তো ভিতরের অ্যাটমগুলোকে, দ্যাট ইজ নোন অ্যাজ ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার। আর এটাই মনে রাখতাম যে বেসিক্যালি ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনওয়ার্ড প্রেশার, ভিতরে ঢোকার চেষ্টা করছে। তাহলে ইএসপিটা কি স্যার? ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার মানে মেটাল রডের অ্যাটমগুলো সলিউশনকে যে প্রেশারটা দিচ্ছে, সো দিস ইজ ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার অর একটা আউটওয়ার্ড প্রেশার, বাইরে বেরোনোর জন্য। আর ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশারটা কি? বাইরের আয়নগুলো মেটাল রডের ভিতরে ঢোকার জন্য মানে ইনওয়ার্ড যে প্রেশারটা দিচ্ছে, দ্যাট ইজ ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার। তাহলে আমি দুটো প্রেশার যে বললাম, ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার, এটা কি মনে রাখবে? আউটওয়ার্ড, আউটওয়ার্ড মানে মেটাল রডের অ্যাটমগুলো সলিউশনের উপর যে প্রেশার দিচ্ছে। আর ইনওয়ার্ডটা ইওপিটা কি? ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার, বাইরের আয়নগুলো ভিতরে ঢোকার জন্য যে ইনওয়ার্ড প্রেশারটা দিচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ। চলো ছোট্ট করে এঁকে ফেলো। আচ্ছা শ্রীতম, তুমি কেমিক্যাল কাইনেটিক্সের এক্সামটা কবে দেবে? স্যার মানডেতে দিতে বলেছিলেন, তুমি তো দিলে না। কবে দেবে বলো? নেক্সট মানডে স্যার। আচ্ছা আজকে ফ্রাইডে, সানডে, ঠিক আছে, স্যাটারডে সানডে মানডে। কখন দেবো তোমাকে কোশ্চেন? ইভিনিং এ দিয়ে দেবে। ঠিক আছে। মুসলাম, তাহলে ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার, ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার দুটো ক্লিয়ার। সলিউশন প্রেশারটা হচ্ছে যেটা আউটওয়ার্ড, আর অসমোটিক প্রেশারটা হচ্ছে ইনওয়ার্ড। হেডিং দাও, ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যান্ড ইটস অরিজিন। মানে ইলেকট্রোড পোটেনশিয়াল জিনিসটা কি, আর এটা তৈরি বা কি করে হচ্ছে। দেখো, লেট ক্যাপিটাল P is equals to ইলেকট্রোলাইটিক solution pressure and small p is equals to electrolytic osmotic pressure. ESP and EOP. ESP and EOP. ঠিক আছে? লিখে রাখলাম এই দুটো। এবার তিনটে কেস আমরা করব। প্রথমে কেস 1। কেস 1, ক্যাপিটাল P গ্রেটার দ্যান স্মল p। তার মানে কি? মানে আমি বলতে চাইছি ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশারটা ইলেকট্রোলাইটিক, ও হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি,
সেটা হচ্ছে, আচ্ছা আমি যদি বলি যে জিঙ্কের এক্সাম্পলটা ড্যানিয়েল সেলে যেটা হচ্ছিল, মিথিরা বলবে জিঙ্ক অ্যাটমগুলো জিঙ্ক 2+ হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল ভিতরে একটা করে দুটো করে ইলেকট্রন রেখে, তাহলে ওখানে কোন প্রেশারটা কাজ করছিল, ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার নাকি অসমোটিক প্রেশার, কোনটা? সলিউশন কি? ওকে, আর কপারেরটার জন্য অসমোটিক প্রেশার। ইলেকট্রোলাইটিক তার কারণটা হচ্ছে কপারে ইনওয়ার্ড হচ্ছিল তাই ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার আমরা বলছি, আর জিঙ্কে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল তাই ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার, বাট দ্যাটস নট দ্য কেস। আমাদের যদি এটা মনে হয়ে থাকে যে জিঙ্কে শুধুমাত্র ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার কাজ করছে আর কপারে শুধুমাত্র ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার কাজ করছে, দ্যাট ইজ রং। ওয়াই? কারণ ব্যাপারটা হচ্ছে অ্যাট এ টাইম দুটোই কাজ করে, অ্যাট এ টাইম ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার অ্যান্ড ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার দুটোই কিন্তু কাজ করে। স্যার দুটো কাজ করলে কী করে হবে? ওই তো, যেটার ভ্যালু বেশি হবে সেটা এফেক্টিভ হবে। তাহলে এবার তোমরা আমাকে বলো যে জিঙ্ক রডের ক্ষেত্রে যখন জিঙ্ক মেটালগুলো বাইরে বেরিয়ে যাচ্ছিলো ইন দ্য ফর্ম অফ জিঙ্ক 2+, তাহলে ওখানে কোন প্রেশারটা কাজ করছিল স্যার? ইএসপি আর ইওপি, মানে ইনওয়ার্ড আর আউটওয়ার্ড দুটোই কাজ করছিল, আউটওয়ার্ড ইনওয়ার্ড দুটোই কাজ করছিল। কিন্তু যেহেতু জিঙ্কগুলো মেটালগুলো বাইরে বেরিয়ে যাচ্ছিলো তাই আমরা বলতে পারি দ্যাট ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার ওয়াজ ডমিনেটিং ইন দ্যাট কেস। কথাটা বুঝতে পারলে? তাহলে এই যে আমি জিনিসটা করেছি সেই জন্য এই যে ক্যাপিটাল পি গ্রেটার দ্যান স্মল পি করেছি, মানে ইএসপি ইজ গ্রেটার দ্যান ইওপি, তাহলে ফ্লোটা এখানে আউটওয়ার্ড হবে না ইনওয়ার্ড হবে? আউটওয়ার্ড। তাহলে আমি যদি কোনো একটা মেটাল রডকে কোনো একটা ইলেকট্রোলাইটিক ওরই একটা সল্টের মধ্যে ভাবে চুবিয়ে রাখি, আর ব্যাং, তো সেক্ষেত্রে কী হবে, এই ভিতরের অ্যাটমগুলো বাইরে বেরিয়ে আসবে কি হয়ে, ভিতরে ইলেকট্রন ছেড়ে। আচ্ছা ভিতরে যদি ইলেকট্রন ছেড়ে তাহলে ভিতরে কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে না? আর বাইরে যদি ক্যাটায়ন হয়ে বেরিয়েছে তাহলে বাইরে প্লাস চার্জ হয়ে যাবে না? ইয়েস। তাহলে কম্বিনেশনটা দেখেছো, ভিতরে মাইনাস বাইরে প্লাস। আর এই ইলেকট্রোডটা কি সাইন হয়ে যাবে স্যার? এই ইলেকট্রোডটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে কারণ ভিতরে ইলেকট্রন ফেলে গেছে। তো তোমরা আমাকে বলতে পারবে এখানে কীরকম রিয়াকশান হলো, অক্সিডেশন হলো না রিডাকশান হলো? হোয়াট টাইপ অফ রিয়াকশন ইজ দিস, অক্সিডেশন অর রিডাকশান? ভিতরের অ্যাটম, অক্সিডেশন, অক্সিডেশন, কারণ ভিতরের অ্যাটমগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে ভিতরে ইলেকট্রন ছেড়ে, তো অবভিয়াসলি ইট ইজ অ্যান অক্সিডেশন। তো লেখো, ছবিটা এখানেই লিখবে, অক্সিডেশন occurs at the electrode and the electrode becomes negative, negatively charged. ঠিক আছে, তোমরা বলো তো এখানে একটা পোটেনশিয়াল তৈরি হলো কি হলো না? হ্যাঁ তৈরি হলো তো, নেগেটিভ সাইন, নেগেটিভ পোটেনশিয়াল পাবো তো, আমরা ফিজিক্সে তো পড়েছি। ভালো। আচ্ছা একটা কথা বলে রাখি, ও পরে বলবো, হলো এটা নেগেটিভলি চার্জড, বেশ। নেক্সট কেস, তাহলে যেখানে অক্সিডেশন হচ্ছে সেখানে কিন্তু আমরা একটা পোটেনশিয়াল পাচ্ছি, একটা ইলেকট্রোড পোটেনশিয়াল কিন্তু সেখানে আমরা পাচ্ছি, রাইট? তাহলে তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি ফার্স্ট কেসটায় কী কারণে এখানে পোটেনশিয়ালটা তৈরি হলো, স্যার পোটেনশিয়ালটা তৈরি হলো অক্সিডেশন হওয়ার জন্য, ঠিক আছে। কেস টু, কেস টু, যদি ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশারটা ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশারের থেকে ছোট হয় তাহলে কী হবে? তো এখানে কি হবে, ইনওয়ার্ড প্রেশারটা, সরি আউটওয়ার্ড প্রেশারটা কম, ইনওয়ার্ড প্রেশারটা বেশি, তাহলে বাইরের অ্যাটমগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, রাইট? বাইরের, সরি বাইরের আয়নগুলো ভিতরে ঢুকে যাচ্ছে, তাহলে বাইরের আয়নগুলো যদি ভিতরে ঢুকে যায় মানে ভিতরের ইলেকট্রনগুলোকে খেয়ে নিচ্ছে, ভিতরে ইলেকট্রন খেয়ে নেওয়া মানে কি তৈরি হবে, ভিতরে প্লাস চার্জ। আর
সিমিলার নাম্বার অফ নেগেটিভ চার্জ বাইরে পড়ে থাকবে, ওই যে জিঙ্ক টু প্লাস, সরি কপার টু প্লাসগুলো ঢুকে যাচ্ছিলো এসব টু মাইনাসগুলোকে ফেলে রেখে, সেই মাইনাস চার্জগুলো। তাহলে ইলেকট্রোডটা এখানে কী হয়ে গেছে, পজিটিভলি চার্জড। কী রিয়াকশান হলো এখানে, বাইরেরগুলো ভিতরে ঢুকে যাচ্ছে ইলেকট্রন খেয়ে, তাহলে রিডাকশন occurs at the electrode and the electrode becomes positively charged রাইট। তাহলে এখানে যে একটা পোটেনশিয়াল আমরা পাচ্ছি, কার জন্য পাচ্ছি, ডিউ টু রিডাকশন, রাইট। তাহলে অক্সিডেশন হলেও পোটেনশিয়াল পাচ্ছি, রিডাকশন হলেও একটা পোটেনশিয়াল পাচ্ছি। অ্যান্ড নাও দ্য থার্ড কেস, কি সেটা, মুছে দিলাম। ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশার ইজ ইকুয়াল টু ইলেকট্রোলাইটিক অসমোটিক প্রেশার। তাহলে এখানে কি হবে, না আউটওয়ার্ড ফ্লো হবে না ইনওয়ার্ড ফ্লো হবে, তাহলে অক্সিডেশন হবে না রিডাকশন হবে, যা শুনতে পেলাম না। হবে না স্যার। কি হবে শীতম বলো। হবে না তো কিছু। হবে না কিছু, এক্স্যাক্টলি। তাহলে না এখানে অক্সিডেশন না রিডাকশন, neither oxidation nor reduction takes place. কোনো প্লাস মাইনাস পোলারিটিও তৈরি হবে না, না বাইরে বেরোবে না ভিতরে ঢুকবে। আর the electrode remains electrically neutral. The system remains at equilibrium. The system remains at equilibrium and no electrode potential is developed. স্টার মেনে রাখো এই কথাটা। এটার বিষয়ে পরে বলবো, পরে ইকুইলিব্রিয়াম মানে পাতি কথা হচ্ছে যদি রিয়াকশন না হয় তাহলে ইলেকট্রোড পোটেনশিয়ালও তৈরি হবে না। পরে এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে কিন্তু, হ্যাঁ। তাহলে একটা জিনিস কি তোমরা এতক্ষণে বুঝতে পারলে যে কোথাও ইলেকট্রোড পোটেনশিয়াল তৈরি হওয়ার জন্য দুটো জিনিস খুব জরুরি, একটা কি, একটা হচ্ছে অক্সিডেশন আর একটা হচ্ছে রিডাকশন। দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু হতেই হবে। ঠিক আছে, তাহলে মুসলাম আমি। তো এই যে তিনটে কেস হলো, আমি যদি তিনটে কেসকে পরপর ড্র করি, তোমাদের তো রাখতে হবে না, তোমরা দেখো। কেস 1, কেস 2,
আর কেস 3। ফার্স্ট কেসটায় আমরা দেখতে পেয়েছিলাম যে যেহেতু ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশারটা বেশি ছিল, বাইরের দিকে ফ্লো হচ্ছিল, আর বাইরের দিকে ফ্লো হওয়ার জন্য ভিতরে ওরা ইলেকট্রন ফেলে যাচ্ছিল, তাই নেগেটিভ চার্জ ভিতরে পড়ে থাকছিল আর বাইরে প্লাস চার্জ তৈরি হচ্ছিল। সো লুক অ্যাট দিস ইজ কল্ড ইন্টারফেস। ওকে, ইন্টারফেস। কিসের ইন্টারফেস? মেটাল রড আর বাইরের ইলেকট্রোলাইটিক সলিউশনের ইন্টারফেস, কানেক্টিং পাথ, মানে কানেক্টিং পোর্শন। এই যে এখানে যে প্লাস মাইনাস একটা, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। দিস ইজ নোন অ্যাজ ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। আগে এই টার্মটাকে আমরা ডেফিনেশনে ইউজ করতাম, তোমাদের এখন ডেফিনেশনে দেখছি এটাকে আর ইউজ করছে না, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। আগে এটাকে আমরা বলতাম ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার ফর্ম হচ্ছে। কোথায় ফর্ম হচ্ছে? অ্যাট দি ইন্টারফেস অফ দ্য মেটাল রড অ্যান্ড দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন। কেস টুতে কী হয়েছিল? ভিতরেগুলো বাইরেগুলো ভিতরে ঢুকে গেছিলো, তাই বাইরে মাইনাস পড়েছিল আর ভিতরে হয়ে গেছিলো প্লাস। তো এখানেও দেখো একটা পোটেনশিয়াল বিল্ড আপ হলো না? কোথায় তৈরি হলো? অ্যাট দি ইন্টারফেস অফ দ্য মেটাল রড। এটা কার জন্য হয়েছিল? এটা হয়েছিল অক্সিডেশনের জন্য। এটা কী জন্য হয়েছিল? রিডাকশনের জন্য। তো এই যে অক্সিডেশন বা রিডাকশন হওয়ার জন্য এই যে মেটাল রড আর ওর সলিউশনের ইন্টারফেসে একটা পোটেনশিয়াল ডেভেলপড হচ্ছে, দ্যাট পোটেনশিয়াল ইজ নোন অ্যাজ ইলেকট্রোড পোটেনশিয়াল। বুঝতে পারলে? আর এখানে হয়তো কোনো পোটেনশিয়াল নেই, না অক্সিডেশন না রিডাকশন, তাহলে হবে কী করে? তাহলে চলো ডেফিনেশন লিখি আমরা। কিসের ডেফিনেশন? ইলেকট্রোড পোটেনশিয়ালের ডেফিনেশন। লেটস রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ ইলেকট্রোড পোটেনশিয়াল। তো লেখো, if an oxidation or a reduction, না আগে এভাবে লেখো, ওয়েট 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 লেখো, an electrode consists of a metal, an electrode consists of a metal in contact with an electrolyte solution, in contact with an electrolytic solution. Full stop. If an oxidation or a reduction reaction occurs at the metal, comma, then the electrical potential, if an oxidation or a reaction occurs at the metal, comma, then the electrical potential that develops at the interface between the metal and the solution is called electrode potential. ঠিক আছে? তো যেটা বলছিলাম যে ইলেকট্রোড পোটেনশিয়াল কী কী কারণে হয়? দুটো কারণে হয়, অক্সিডেশনের জন্য, রিডাকশনের জন্য। তো লেখো,
ইলেকট্রোড পোটেনশিয়াল আর অফ টু টাইপস, ইলেকট্রোড পোটেনশিয়ালস আর অফ টু টাইপস। কী কী? নাম্বার ওয়ান, বিলিভ মি, আজকে থেকে মানে একদম এই চ্যাপ্টারে হার্ডকোর পড়া আরম্ভ হয়ে গেল। এবার তোমাদের ডিসিশন, বাড়িতে ভালো করে পড়বে কি না পড়বে, না পড়লে বাজেভাবে সাফার করবে। নাম্বার ওয়ান, অক্সিডেশন পোটেনশিয়াল। রিপ্রেজেন্ট করা হয় ইওএক্স দিয়ে, ইওএক্স। নাম্বার টু, রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল রিপ্রেজেন্ট করা হয় ই রেড দিয়ে, রেড, আর ইডি, আর ইডি। লেখো, ফার্স্ট লেখো অক্সিডেশন পোটেনশিয়াল। লেখো, the potential developed due to, the potential developed, the potential developed due to oxidation, sorry, the electrode potential লেখা উচিত ছিল, the electrode potential developed due to oxidation is called oxidation potential, is called oxidation potential, full stop. It is represented by EOX, it is represented by EOX, ঠিক আছে? বাট জানো এই অক্সিডেশন পোটেনশিয়াল রিপ্রেজেন্ট করার আরেকটাও প্রসেস আছে। কি প্রসেস? ধরো একটা রিয়াকশান হচ্ছে এরকম, জিঙ্ক থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2++2 ইলেকট্রন। এটা কি রিয়াকশান? অক্সিডেশন। তো এটার যে অক্সিডেশন পোটেনশিয়াল সেটাকে আরেকভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কীভাবে? ই, তোমাদের আগের দিন আমি কি বলেছিলাম সিম্বলিক রিপ্রেজেন্টেশন লেখানোর সময়, যে হোয়েন ইউ আর রিপ্রেজেন্টিং অক্সিডেশন, তো মেটাল অ্যাটমটাকে আগে রাখতে হয়, আর ফেস বাউন্ডারি দিয়ে সলিউশনটাকে পরে রাখতে হবে। এখানে তো সলিউশনটা নেই, শুধু আয়নটা দেওয়া রয়েছে, তো আয়নটা রাখলেও হবে, লাইক দিস। তো এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, জেড ফেস বাউন্ডারি, Zn2+। আচ্ছা, মিথিরা তোমার বইতে হয়তো দেখবে, মানে ছায়ার বইতে তো এরকমভাবেই দেওয়া থাকে, বাট সিবিএসসি আইএসসি বোর্ডে আমি যেমন শ্রীতমের নিউটনের বইতে দেখতে পাবে, ওখানে এইভাবে লিখেছে ওরা, একই জিনিস, বুঝেছো? ওরা এইভাবে লেখে, এটা স্ল্যাশ দেয় এটাকে। আমরা যেরকম একটা ভার্টিক্যাল এরকম লাইন দিই, ওরা এরকম স্ল্যাশ দেয়। তো তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, বাট আই উইল সাজেস্ট তোমাদের বোর্ড যেহেতু এভাবে করে তো এভাবে প্র্যাকটিস করো, নইলে ওরা আবার বলবে এটা আবার কী বস্তু। বাট ফেস বাউন্ডারি স্ট্রেটই হয়। তো লক্ষ্য করে দেখো কী করে বুঝলাম এটা অক্সিডেশন পোটেনশিয়াল, কারণ মেটালটা আগে রয়েছে, আয়নটা পরে রয়েছে, মনে রাখবে কিন্তু কথাটা। নাম্বার টু, রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল লেখো, the electrode potential developed due to, the electrode potential developed due to, the electrode potential developed due to due to reduction is known as reduction potential, is known as reduction potential। ভালো। It is represented by what? It is represented by E subscript red, RED for reduction। এক্সাম্পল, ধরো বললাম কপার 2++2 ইলেকট্রন থেকে তৈরি হচ্ছে কপার, এটা রিডাকশন পোটেনশিয়াল কী হবে? ই। শোনো, রিডাকশন রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে প্রথমে থাকবে আয়ন, পরে থাকবে অ্যাটম। তো প্রথমে আয়ন থাকবে স্ল্যাশ দিয়ে, পরে অ্যাটমটা, লাইক দিস। আচ্ছা, এবারটা লেখো, রিলেশন বিটুইন অক্সিডেশন পোটেনশিয়াল অ্যান্ড রিডাকশন পোটেনশিয়াল।
রিলেশনটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল যেটা হয় আর রিডাকশন পোটেনশিয়াল যেটা হয়, দে আর ম্যাগনিটিউড ওয়াইজ দে আর সেম, ঠিক আছে? শুধু সামনে একটা মাইনাস সাইন বসে যায়, দ্যাটস দ্য রিলেশন। মনে রাখতে হবে পরের দিন, এটা আমার চাই। তো দ্য রিলেশন ইজ, বাড়িতে যদি না পড়ো সব কিচ্ছু বুঝতে পারবে না পরের দিন। যদি পড়া না হয়, হ্যাঁ, যদি পড়া না হয় নেক্সট দিন ক্লাস জয়েন করবে না, কিন্তু যদি ক্লাস জয়েন করো মারাত্মক সিচুয়েশনের ফেস করবে, কিন্তু মারাত্মক সিচুয়েশন ফেস করবে, তখন মনে হবে কেন জয়েন করলাম। Oxidation potential is equals to minus reduction potential. Remember this relation, and simultaneously we can also say, in opposite way we can say that reduction potential is equals to minus oxidation potential. সেম জিনিস, একটা জানা থাকলে আরেকটা বার করা যায়। মুছলাম। ওকে, দেখো এটা ক্লিয়ারলি ইটস অ্যান এক্সাম্পল অফ অ্যান অক্সিডেশন রিয়াকশন। কেন? এক্স একটা অ্যাটম যেটা এন খানা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার জন্য তৈরি করেছে এক্সএন প্লাস আয়ন। এটা কি হয়ে গেল? ভালো। আর এখানে দেখতে পাচ্ছি ওয়াই এন প্লাস এন খানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তৈরি করেছে ওয়াই। তো ক্লিয়ারলি অ্যান এক্সাম্পল অফ আ রিডাকশন রিয়াকশন। ভালো। আমাদের মধ্যে না একটা টেন্ডেন্সি আছে যে স্যার যেখানে অক্সিডেশন আছে এখানে কী তৈরি হবে? অক্সিডেশন পোটেনশিয়াল তৈরি হবে। অক্সিডেশন পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়ালকে কী দিয়ে লিখি আমরা? ই ও এক্স, রাইট? বাট দের ইজ অ্যানাদার ওয়ে টু রাইট ইট। কী সেটা বলেছিলাম? ই সাবস্ক্রিপ্টে অ্যাটমটা আগে আর আয়নটা পরে, ঠিক আছে? সেরকমভাবে এখানে রিডাকশন হয়েছে, তো স্যার আমরা এখানে রিডাকশন পোটেনশিয়াল বার করতে পারি। ইয়েস, কী হবে? ইট উইল বি ই রেড ইজ ইকুয়ালস টু ই আয়নটা আগে অ্যাটমটা পরে, আয়নটা আগে অ্যাটমটা পরে। তো দিস ইজ অক্সিডেশন পোটেনশিয়াল, রাইট? একটা র্যান্ডাম ভ্যালু ধরে নিচ্ছি আমি, ঠিক আছে? র্যান্ডাম একটা ভ্যালু ধরলাম, ধরো বললাম 0.40 ভোল্ট, এটা ধরলাম 0.70 ভোল্ট, আমি ধরে নিয়েছি। এবার তোমাদের ধরো বললাম যে আচ্ছা এই যে অক্সিডেশন, এটার জন্য কি শুধু অক্সিডেশন পোটেনশিয়ালি তৈরি করা যায়, মানে বার করা যায়? হ্যাঁ স্যার। রিডাকশনের জন্য কি শুধু রিডাকশন পোটেনশিয়ালি বার করা যায়? হ্যাঁ স্যার। কেন? আমরা কি অক্সিডেশনের জন্য রিডাকশন পোটেনশিয়াল বার করতে পারবো না? কেন পারবো না? ইয়েস উই ক্যান, আমরা পারবো, না পারা কিছু নেই এখানে। এমন কোনো কোথাও পৃথিবীতে লেখা নেই যে অক্সিডেশন হচ্ছে মানে শুধু অক্সিডেশন পোটেনশিয়ালই পাবো। হ্যাঁ, দ্য পোটেনশিয়াল হুইচ ইজ ফর্মড ডিউ টু অক্সিডেশন ইজ নোন অ্যাজ অক্সিডেশন পোটেনশিয়াল, বাট ইট ডাজেন্ট মিন যে আমরা রিডাকশন পোটেনশিয়াল বার করতে পারবো না। ইয়েস উই ক্যান ক্যালকুলেট, বিকজ উই নো দ্য রিলেশন, রাইট? উই নো দ্য রিলেশন। জাস্ট অক্সিডেশন পোটেনশিয়ালের সামনে মাইনাস বসিয়ে দিলেই রিডাকশন পোটেনশিয়াল পেয়ে যাবো। তো রিডাকশন পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু কী হবে? ওকে, দের ইজ এ ওয়ে টু রাইট দ্য রিডাকশন পোটেনশিয়াল। কী বলেছি? আয়নটা থাকবে আগে, জাস্ট এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে। কীরকম হয়ে যাবে? এক্সএন প্লাসটা আগে চলে আসবে,
আর এক্সটা পরে চলে যাবে। আর ভ্যালুটা কী হয়ে যাবে, এটা কী আছে 0.40 প্লাস ছিল, তো এটা মাইনাস হয়ে যাবে, -0.40 ভোল্ট। সেরকমভাবে এখানে রিডাকশন হচ্ছে, মানে যে শুধু রিডাকশন পোটেনশিয়াল বার করতে পারবো তার কোনো মানে নেই। উই ক্যান ক্যালকুলেট দ্য অক্সিডেশন পোটেনশিয়াল অ্যাজ ওয়েল। তো অক্সিডেশন পোটেনশিয়াল কত আসছে, অক্সিডেশন পোটেনশিয়াল আসছে ই ও এক্স ইজ ইকুয়ালস টু ই, আয়নটা আগে, নো নো নো, অ্যাটমটা আগে আর আয়নটা পরে। দেখো জাস্ট উল্টে যাচ্ছে এটা। কী হবে ভ্যালুটা, +0.70 ভোল্ট ছিল, এটা হয়ে যাবে -0.70 ভোল্ট। ঠিক আছে, শুধু একটা জিনিসই খেয়াল রেখো, লোকজন বলে স্যার তুমি এই ভ্যালুগুলো কোত্থেকে পেয়েছো, আরে ভাই মন থেকে দিলাম। বাট দ্য ফ্যাক্ট ইজ মন থেকে দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হয়েছে আমাকে। কী খেয়াল রাখতে হয়েছে, ইন কেস অফ অক্সিডেশন দ্য অক্সিডেশন পোটেনশিয়াল ইজ পজিটিভ, অ্যান্ড ইন কেস অফ রিডাকশন দ্য রিডাকশন পোটেনশিয়াল ইজ নেগেটিভ, পজিটিভ। ইন কেস অফ অক্সিডেশন দ্য রিডাকশন পোটেনশিয়াল ইজ নেগেটিভ, কারণ রিডাকশন তো ওখানে হচ্ছে না, তাই রিডাকশন পোটেনশিয়াল তো ওখানে আমি পাবো না, তাই নেগেটিভ হবে ওটা। তাই মনে রেখো অক্সিডেশনের সময় অক্সিডেশন পোটেনশিয়ালটা অলওয়েজ পজিটিভ হবে, আর রিডাকশনের সময় রিডাকশন পোটেনশিয়ালটা অলওয়েজ পজিটিভ হবে। রিডাকশানে অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু নেগেটিভ হয়, অলওয়েজ রিমেম্বার। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পেলাম, এই যে রিলেশনটা অক্সিডেশন পোটেনশিয়াল রিডাকশন পোটেনশিয়ালের মধ্যে ঠিক মাইনাস হয়ে যাচ্ছে, ব্যাস করে ফেলো, একদম করে ফেলো। কারো কোনো ডাউট আছে? আই ডোন্ট থিঙ্ক সো, যদি থাকে তো ভালো কথা, জিজ্ঞেস করবে, বাট আমি আবার একবার বলে দিচ্ছি, পরের দিন যেন হ্যাঁ শুনছি মিতির, 1 মিনিট, অ্যাট এনি কস্ট পরের দিন যেন পড়াটা হয়। আমার ভাল লাগবে না কোনো বাজে কথা বলতে, আমার ভাল লাগে না বলতে, যাই হোক বলতে বাধ্য হব, আর এমন বলবো সেটা সহ্যের বাইরে যাবে। বলো মিথিরা কী হয়েছে? স্যার বলছে মাইনাস ই রিডাকশন -ই y + y n + 7। হ্যাঁ রাইট, এটা উল্টো লিখে ফেলেছি, এটা হবে হচ্ছে, এটা এখানে yn প্লাসটা হবে। Yes.